তো আসসালামু আলাইকুম। তো আমরা আজকে উম, প্রথমে কি করব বলো? প্রথমে কাজ কি? একবার রিভাইজ করব, তারপরে প্র্যাকটিস করব। ওকে। তো নিয়মগুলো একটু আমার সাথে সাথে রপ্ত করি, হ্যাঁ। তো দেখো, তো নোট ওয়ানে বলছি আমরা অনুবাদ। উম, অনুবাদ অনুবাদের অংশ। উম, আমরা প্রথম যে উম, প্রশ্নটা পাবো, আমরা কি করব? একটু ধারণা দিয়ে রাখি তোমাদেরকে যে আমরা অনুবাদটা প্রথম পর্ব কখন? একজন কি বলতে পারবা কিনা? কারোর ধারণা আছে কিনা অনুবাদটা কখন পড়ব? প্রশ্ন পাওয়ার সাথে সাথে। প্রশ্ন পাওয়ার সাথে সাথে 5 মিনিটে যা করণীয় এটা আমি আগে বলে রাখছি, আবারও তোমাদেরকে একটু মনে করাই দেই। প্রশ্ন, এটা ভুলো না কখনো। প্রশ্ন পাওয়ার প্রথম 5 মিনিটে যেটা আমরা করব এটা, প্রথমে আমরা আহ 7 নম্বরের প্রশ্নটা পড়বো। পড়লে লেটার টু এডিটরটা পড়লে আমরা বুঝতে পারবো যে প্যাসেজটা কি নিয়ে এসেছে। ওকে। 2 নম্বরের কাজ হলো আমরা ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশনের প্যাসেজ দুইটা একসাথে করে ফেলবো, দ্রুততম সময়ে পড়বো। পড়ার মধ্যে আমরা দেখবো যে উম, কোনটা কোন বাক্যটা খুব কঠিন, কোন শব্দটার আমার জানা নাই, মোটামুটি একটা আমার আইডিয়া নিয়ে ফেলবো তাৎক্ষণিকভাবে, অর্থাৎ রিডিং পড়বো। এবং সাথে অচেনা দুর্বুদ্ধ বা যে চেন শব্দটা আমার জানা নাই কিন্তু ম্যান্ডাটরি লাগবেই, এই শব্দের অর্থ না জানলে আমি অর্থটা করতে পারবো না, অনুবাদ করতে পারবো না, এই শব্দগুলো আমরা বের করে নেব। এরপরে তৃতীয়ত কাজ হলো উম কোন রচনাটা লিখবো সেটা আমরা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করব। নির্ধারণ করে আমরা একটা রাফ করা শুরু করব, মানে একটা একটা অংশে মানে পয়েন্ট আউট করা শুরু করব যে আমি এই রচনাটাই লিখবো, এটার উপর আমি এই পয়েন্ট গুলা লিখবো। এই অন্যান্য অংশগুলা লিখতে লিখতে আমার রচনার অনেকগুলা পয়েন্ট মনে পড়বে। ওকে, হ্যাঁ। তারপরে থিমেটিক কোশ্চেন থেকে উত্তর শেষ করব। তো আমার দিকে তাকাও, সিনোপসিসটা বলো। ইংরেজি প্রশ্ন আমি হাতে পাইলাম। পাওয়ার পরে প্রথম করণীয় কাজ কি, একজন বলো। 7 নম্বর প্রশ্নে যাবো আগে। 7 নম্বর প্রশ্ন, তারপরে তারপরে স্যার হচ্ছে রিট্রান্সলেশন ট্রান্সলেশন সব বলবো। 7 নম্বর প্রশ্ন গেলে আমার প্যাসেজ সম্পর্কে ধারণা হয়ে যাবে যে ব্যাটারি প্যাসেজটা কি সম্পর্কে নিয়ে ধারণা আসছে। হবে। তারপরে তারপরে স্যার ট্রান্সলেশন রিট্রান্সলেশনে যাবো। ট্রান্সলেশন রিট্রান্সলেশনের প্যাসেজ পড়বো। তারপরে তারপরে স্যার রিট্রান্সলেশন, এই ট্রান্সলেশনের মধ্যে কোন শব্দটা আমার জানা, কোন শব্দটা আমার অজানা, এগুলো আমি এগুলো মার্ক আমি করবো। একটু মার্ক করে ফেলবো। এটা কিন্তু, এটা কি mark করবো। গবেষণা করব নাকি দ্রুততম সময়ের মধ্যে? তো দ্রুত সময়ের মধ্যে মার্ক করে ফেলবো। তারপরে আর এরপর তারপরে স্যার হচ্ছে প্যাসেজ পড়বো। নো আচ্ছা না, থিমেটিক কোশ্চেন হবে। নো রচনা কোনটা লিখবো সেটা শনাক্ত করব, সেটা হ্যাঁ, সিদ্ধান্ত রচনা। নেব। হ্যাঁ, রচনা কোনটা লিখবো এটা শনাক্ত করবো, এবং ওই মানে কি পয়েন্ট গুলো আমরা আস্তে আস্তে লিখতে চেষ্টা করবো, তারপর কোন কোন পয়েন্ট গুলো দিব রচনার মধ্যে মনে পড়ার সাথে সাথে রচনা পাওয়ার এবং এটা আমি পয়েন্ট আউট করা শুরু করবো, তাই না? পয়েন্ট আউট পয়েন্ট আউট করে। করা শুরু করবো, হ্যাঁ। ওকে। তারপরে এবার এবার আসলা, এবার দেখো তো আমরা কি করলাম। প্রথমে এবার এবার আমরা আচ্ছা যাই হোক, তো আমরা 2 ঘন্টা টাইম কিন্তু এখানে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে আমি শেষের দিকে আরেকবার তোমাদেরকে রিভাইজ করাই দেবো। টাইম কিন্তু এখানে টাইম ইজ মানি। আবার বললাম, টাইম ইজ মানি। যেমন ধরো বাংলা টু আমরা এখানে উম, ধরো এখানে থিমেটিক কোশ্চেনের জন্য নাম মার্ক টাইম কত মিনিট বলো? 45-50। এর বেশি গেছো তো দুর্ভোগে পড়বা শিওর। তারপরে গ্রামারে কত বলো? 35 থেকে 30 মিনিট। লেটার টু এডিটরে 20 মিনিট, সামারিতে 20 মিনিট। এই হলো আমাদের 2 ঘন্টা পড়ার 5 মিনিট পূর্বেই আমরা লেখা পার্টে শেষ করব। ওকে। তারপরে এবার আসো, ট্রান্সলেশন ফ্রম বি টু বাংলা টু ইংলিশ, এটা 30 মিনিটস। ইংলিশ টু বাংলা 25 মিনিটস। অর্থাৎ দুইটা মিলে আমরা 55 মিনিটে লেখাটা শেষ করার চেষ্টা করব। কথা বলছো কিনা? এর বেশি যদি তুমি প্রয়োগ করো তাহলেই রচনাটা খারাপ হবে। এসে 12 পৃষ্ঠা লেখার চেষ্টা করবো কমপক্ষে, লম্বা খাতা তো এখন। তারপরে কমপক্ষে 12 পৃষ্ঠা, তারপরে আমার 60 মিনিট সময় হাতে রাখবো। এটা হলো আমাদের ফর্মুলা। ওকে, তো এবার আসো, তো অনুবাদ করার সময় আমরা যে কাজটা করব, অনুবাদে হলো যে আমরা অনুবাদের অংশটুকু একসাথে পুরোটা পড়ে ফেলবো। একটি মেসেজে সাধারণত সব বাক্যই কঠিন থাকে না, 2-1টা বাক্য হয়তো কঠিন থাকে। এই যে আমরা যে অনুবাদটা করতেছি এখানে কি সব বাক্য কঠিন? মোটেও না, 2-1টা বাক্য সময় ক্ষেপণ করবে। ওই 2-1টা বাক্যকে আমরা একটু যত্ন করে লিখবো।
আহ কাঠামোর কঠিন কাঠামোর বাক্যগুলো অনুবাদ করার পূর্বে আমাদের নিজস্ব কাঠামো প্রয়োগ করবো। নিজস্ব কাঠামো মানে হলো, নিজস্ব কাঠামো মানে কি বলো? অর্থাৎ প্যাসেজে একটি বাক্য যে স্ট্রাকচারের প্রদত্ত হয়েছে অবিকল সেই স্ট্রাকচার অনুসরণ করার দরকার নেই। আমরা চাইলে সিম্পল কে কমপ্লেক্স, কমপ্লেক্স কে কম্পাউন্ড, কম্পাউন্ড কে কমপ্লেক্স, তাই না? একটা বাক্যকে একাধিক, বড় বাক্যকে একাধিক ক্ষুদ্র বাক্যে, একাধিক ক্ষুদ্র বাক্যকে এক বাক্যে অনুবাদ করা কি দূষণীয়? না স্যার। একটা কথা, এই লাইনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখানে। বলো, মনে রাখবো অনুবাদ স্ট্রাকচার, এই লাইনটা বলে পড়ে শোনো আমারে। হুম। মনে রাখবো, কখনো কখনো স্ট্রাকচার পরিবর্তন করে লিখলে অনুবাদ শুধু সহজই নয়, সুন্দরও হয়। হুম, সুন্দর হয়, ঠিক আছে কিনা? তা একজন প্রাথমিক স্তরের অনুবাদকারী হিসাবে অনুবাদ শুরু করার পূর্বে একসাথে লেখা যায় এমন ওয়ার্ড ফ্রেজ গুলোকে আন্ডারলাইন করে ফেলা সুবিধাজনক মনে হবে। আচ্ছা দেখো, আমি বেসিক উদাহরণ দেখাই। আচ্ছা, এগুলো হলো প্রাথমিক কথা গেল আমার। একটা ইংরেজি বাক্যের মানে উম, এর সাধারণ মৌলিক স্ট্রাকচারটা কি? সবসময় আমরা খোঁজ করব সাবজেক্ট। বলো, কি খোঁজ করব? সাবজেক্ট। সাবজেক্ট। তারপরে ফাইনাইট ভার্বটা খোঁজ করব। ফাইনাইট ভার্বকে আমরা দুইটা প্রশ্ন করব। বলো, কয়টা প্রশ্ন? দুইটা। কি, কি বা কাকে? এটাকে ইংরেজিতে বলা হয় অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যেটাই তুমি পাও। তারপরে কাজ কি? এরপরে হলো প্রশ্ন করব কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন, এই প্রশ্নগুলা করব। উত্তরের নাম অ্যাডভার্বিয়াল। এবার বলো, অ্যাডভার্বিয়াল গুলো আমরা কোথায় বসাবো? বাক্যের সুবিধা মতো স্থানে বসাইতে পারি আমরা। আগ পিচ করলে কোনো সমস্যা নাই। শুধু তুমি বলবা যে আমি আজকে, তোমরা কততম বিসিএস স্যার 45। পড়াইতেছি? 31তম বিসিএস থেকে এই বাক্যটা দিয়ে পড়াইতেছি সবসময়। অন্য কোনো বাক্য, অন্য কোনো উদাহরণ শিটও চেঞ্জ করি না। তুমি দেখো 33, 34, 32 বিসিএস এর খাতা দেখেও দেখবে যে আমি অবশ্যই এই উদাহরণটা লিখে রাখছি। এই উদাহরণ, উদাহরণ চেঞ্জ করি না। প্রধান, জাস্ট এটা বুঝতেছো তো, হয়ে গেছে। নতুন কোনো কাঠামোর দরকার নেই। এত বেশি নিয়ম পড়ে আমার এই বিভ্রান্ত করো না। প্রধান শিক্ষক, সাবজেক্ট। পড়ান, টিচেস। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। কাকে পড়ান? আমাদেরকে। কি পড়ান? ইংলিশ। অথবা কি পড়ান? ইংলিশ। কাকে পড়ান? টু আস, আমাদেরকে। শেষ। কেমনে পড়ান? কোর্ডিয়ালি। কোথায় পড়ান? ইন দ্য ক্লাস। কখন পড়ান? এভরি মর্নিং। বলো আমারে, আমি যদি এভরি মর্নিং শুরুতে নিয়ে আসি, এভরি মর্নিং দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ, দ্য হেডমাস্টার কোর্ডিয়ালি টিচেস আস ইংলিশ এভরি মর্নিং, এই তিনটা অ্যাডভার্ব আমরা যদি এক পিচ করি, কোনো কি সমস্যা হবে? না স্যার। এই কথাটা বুঝলে আর কিচ্ছু মাথা রেখো না। অনুবাদ মানে 60% কমপ্লিট করে ফেলছো এখানে, 50% তো শিওর। এটাই তো অনুবাদ, আর কি। আচ্ছা, অনুবাদ যদি তোমার কাছে কঠিন মনে হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। অনুবাদ মোটেও কঠিন না, আগে সিস্টেমে নিয়ে আসো। অনুবাদ সবচেয়ে সহজ অংশ। নির্ভুল ভাবে অনুবাদ করো, কনফিডেন্টলি বলো যে আমার অনুবাদে ভুল হয়নি। ওকে, হ্যাঁ, তারপরে আসো। উম, মা শিশুটিকে রাতে, কিন্তু আমি তোমাদেরকে একটু বলে রাখি, একদম তোমরা অনেক সময় হতাশ হওয়ার কিছু কারণ আছে অনুবাদে। কেন বলো তো, জানো? তুমি হুর করে অনুবাদের প্রাথমিক স্তরের অনুবাদকারী হিসাবে তুমি এমন প্যাসেজ নিয়ে গেছো, এই বাক্যের আগা নাই মাথা নাই, এরকম অবস্থা। এগুলো ধরে তুমি নার্ভাস হয়ে যাও। বরং এই ছোট ছোট প্যাসেজ থেকে তুমি ইমপ্রুভ করা শুরু করো। ইভেন যেই জায়গার মধ্যে তুমি ধরো বুঝতেছো না অনুবাদটা কিভাবে করা যায়, শেয়ার শেয়ার উইথ ইউর ফ্রেন্ড, শেয়ার উইথ ইউর কলিগ, টিচার। তুমি আমার সাথে যে শেয়ার করতে পারো যে এটা তো কোনো মতেই বুঝি নাই। ওকে, হ্যাঁ, আসো। তারপরে কোথায় ছিলাম? এটা না? ও হ্যাঁ, এই দেখো, মা শিশুটিকে রাতে মনোযোগ দিয়ে ছাদ থেকে চাঁদ দেখান। মাদার শোজ হার বেবি। মা দেখান, কাকে দেখান, কি দেখান, কোথা থেকে দেখান, কেমনে দেখান, কখন দেখান। শেষ। তাহলে অ্যাটেন্টিভলি ফ্রম দ্য রুফ এট নাইট, তুমি যেই জায়গায় বসাও হয়ে যাবে। তুমি বেসিক স্ট্রাকচারটা বুঝছো কিনা সেটা বলো আমার, বলো। এই একটা বাক্য শুধু মাথায় রেখো।
দয়ালু শাসক নাসিরউদ্দিন প্রতি বছর রমজান মাসে রাজকোষ থেকে বিপুল পরিমাণ অর্থ দরিদ্র জনগণকে স্বহস্তে দান করতেন। দয়ালু শাসক নাসিরউদ্দিন দান করতেন, তাহলে দ্য কম্প্যাশনেট রুলার নাসিরউদ্দিন দান করতেন। ইউজ টু গিভ, ইউজ টু ডোনেট, কাকে? দ্য পুয়ার পিপল। কি দিতেন? এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আচ্ছা, আমি যদি বলি ইউজ টু ডোনেট এ হিউজ অ্যামাউন্ট অফ মানি টু দ্য পুয়ার পিপল, আমরা যদি অবজেক্ট দুইটারে উল্টা পাল্টা করে বসাই, এক পিছ করে বসাইলে কারোর কোনো আপত্তি আছে কিনা? নাই? একজন নাই স্যার। দেখলে নাই। না স্যার। কেমনে দেন? বাই হিজ ওন হ্যান্ড। কোথা থেকে দেন? ফ্রম দ্য রয়্যাল ট্রেজারি। কখন দেন? এভরি ইয়ার, এভরি মান্থ, ইন দ্য মান্থ অফ রমাদান। কোন বছর দেন? প্রত্যেক বছর। আমরা যদি বলি এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ রমাদান ফ্রম দ্য রয়্যাল ট্রেজারি বাই হিজ ওন হ্যান্ড, হ্যাঁ, এগুলা দ্য কম্প্যাশন, তুমি যেই জায়গায় না বসো হয়ে যাবে। এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ রমাদান দ্য কম্প্যাশনেট রুলার নাসিরউদ্দিন বাই হিজ ওন হ্যান্ড ইউজ টু গিভ। কোনো সমস্যা তোমার মনে হয়? দ্য কম্প্যাশনেট রুলার নাসিরউদ্দিন এভরি ইয়ার ইউজ টু গিভ, তুমি যেই জায়গায় বসো তাও মিলে যাবে। তাহলে আমার সাথে একটু শর্তে আসো, তোমার সাথে আমার এগ্রিমেন্টে আসো। বলো, আঙ্গুল তিনটা ধরলো, বলো প্রথমে সাবজেক্ট, বলো প্রথমে, বলো। সাবজেক্ট। তারপরে ভার্ব, তাই না? দুই প্রশ্ন। তারপর কয় প্রশ্ন? দুই প্রশ্ন। কোথায়, মানে কাকে কি, এই দুইটার উত্তর পাইলে বসাই দিবা। এছাড়া বাকি যত প্রশ্ন আছে এটা কোন জায়গায় বসাইবা এই সিদ্ধান্ত কি স্যারের না তোমার? আমার। যে জায়গায় বসাইলে ভালো লাগে, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি যে জায়গায় থাকে, সব অ্যাডভার্ব একসাথে দিলে ভালো লাগে না। ডান, ডান, হ্যাঁ, পেলে হয়ে যাবে, দেখবা যে এখন ওকে। এরপরে এরপর বহুত, এখানে খুচরা বহুত নিয়ম লেখা আছে, এগুলো তুমি পড়বা, দেখবা। আচ্ছা, তৃতীয় কথা, বাক্যে প্রত্যক্ষ কোনো মূল ভার্ব খুঁজে না পাইলে আমরা মূল ভার্ব, এটা কাকে মূল ভার্ব নেব? টু বি ভার্ব। খুবই ভালো। আমরা গত নীরবতা নিয়ে যে প্যাসেজটা অনুবাদ করছি সামনে করব, পুরাটার মধ্যে একই কাহিনী, তাই না? তাহলে এই পর্যন্ত জি তিনটা স্যার। কথা বলো। তিনটা কথা বলছো। এক নম্বরে, এক নম্বর কথা হলো আম, বাক্য দ্বারা আবেগ তাড়িত হবো না, বাক্যটা আমার মতো করে নেব। বাক্যের শব্দ চয়ন, বাক্যের কাঠামো আমার মতো করে আমি গুছাই নেব। এক নম্বর ফার্স্ট কাজ, সিদ্ধান্ত নেব যে আমি এটা কিভাবে করব। সিদ্ধান্ত নেয়া, সিদ্ধান্ত নেওয়া ছাড়া যদি অনুবাদ করা শুরু করো বিপদে পড়বা। লাইনটা কি বলছি? আগে অনুবাদ করব না আগে সিদ্ধান্ত নেব? আগে সিদ্ধান্ত নেব। আগে সিদ্ধান্ত, যে আমি কেমনি করলে ভালো হবে। ওকে, সময় যাক, 30 সেকেন্ড সময় যাক, নো প্রবলেম। সেকেন্ড, দ্বিতীয় কাজ কি বলো? ওই যে ফর্মুলা, 1 নম্বর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কাকে কি কোথায় কখন কিভাবে কেমন, তাই না? থার্ড, 3 নম্বরে কি খোঁজ করব? ভার্ব, মূল ভার্ব খুঁজে না পাইলে স্যার টু বি ভার্ব দিয়ে করতে টু হবে। বি ভার্ব, মূল ভার্ব খুঁজে না পেলে টু বি ভার্ব খুঁজে, কোন প্রত্যক্ষ ভার্ব না খুঁজে পেলে টু বি ভার্ব খোঁজ করবো, শেষ। আহ এগুলা কিন্তু দয়া আল্লাহর হস্তে খুব ভালো করে পড়ে গেলে, যেমন ধরো এই যেমন ধরো আমি কিন্তু এখানে ব্যবহার করছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য ইজ দ্য গ্রেটেস্ট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ বা ওয়াজ, এটাই বলো, কি ছিলেন? দ্য গ্রেটেস্ট, দ্য বেস্ট, প্রধানতম ছিলেন। তাহলে কি? অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস। কখন? ইন দ্য 19th সেঞ্চুরি। ওকে, আচ্ছা, তারপরে আসো। হম এই সমস্ত স্যার অ্যাডভার্বিয়াল। কখন ওয়ান অফ দা হবে, কখন এটা হবে, একটু বললে আচ্ছা, ভালো হতো। বলো। আহ, এই যে সুপারলেটিভের স্ট্রাকচার দুইটা, তুমি একটু পড়ে শোনাও আমারে, কি লেখা আছে এখানে, পড়ো, 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 তাতে পড়ো। সুপারলেটিভ সেন্টেন্সের দুইটি স্ট্রাকচার আছে। এক, দা প্লাস সুপারলেটিভ প্লাস অফ। দুই, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন প্লুরাল ফর্ম। হ্যাঁ, তারপরে নিচে উদাহরণ পড়ো। এক্সাম্পল, উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংল্যান্ড। আর দুই নম্বর এক্সাম্পল হলো, জিবি শ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংল্যান্ড। আচ্ছা, তাহলে এর মানে কি বুঝলা? তাহলে একটা হলো অন্যতম আর একটা হলো শ্রেষ্ঠ। সবার চেয়ে শ্রেষ্ঠ হলে এটার নাম কি বলো? সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ দুই ধরনের, একটা হলো শ্রেষ্ঠ আর একটা হলো অন্যতম, বুঝছো কিনা?
তাই না? তাহলে জীবিত কি শ্রেষ্ঠ না অন্যতম? অন্যতম। অন্যতম। আর উইলিয়াম শেক্সপিয়ার কি অন্যতম না শ্রেষ্ঠতম? শ্রেষ্ঠ। তো এখানে প্রধানতম লেখা আছে। প্রধানতম। তিনি কি অন্যতম প্রধান নাকি প্রধানতম? তার চেয়ে বড় কেউ আছে কিনা সেটা না বল। নাই স্যার। সুপারলেটিভের স্ট্রাকচার কয়টা? যদি বলি হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে কি সে কি অন্যতম নাকি সবচেয়ে লম্বা? সবচেয়ে লম্বা। আর হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ, তাহলে কি সেই সবচেয়ে লম্বা না তার মতো আর দুই একজন লম্বা আছে? তার মতো আরো দুই একজন আছে। কথা বলছো কিনা? ওকে, তারপরে এবার আসো। উম এই যে ফার্স্ট অফ অল, সামটাইমস, ইন দ্য মিন টাইম, হ্যাঁ, ইন দ্য মিন টাইম হবে ইন এডিশন, কনসিকুয়েন্টলি, নেভারদিলেস, নানদিলেস, মোরওভার, হাউএভার, ফর এক্সাম্পল, এগুলো আমরা কোন জায়গায় বসাইলে ভালো লাগবে? বাক্যের মাঝে, শুরুতে, শেষে, তুমি বলো। বাক্যের শুরুতে। শুরুতে, ফাইন, তাহলে তো বুঝোই। এগুলো আমরা বাক্যের শুরুতে বলি, এই ধরনের লিঙ্কের বাক্যের শুরুতে বসানো সুবিধাজনক। দ্বিতীয়ত, অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, হ্যাঁ। তারপরে তোমার কি, মিউট করে ফেলো। এরপরে হলো তোমার কর্ডিয়ালি, ওকেশনালি, সাডেনলি, ওফেন, জাস্ট, এভার, নেভার, হার্ডলি, স্কেয়ারলি। এই ধরনের অ্যাডভার্ব কোথায় বসে সাধারণত? তিন জায়গায়, পড়ে শোনাও আমাকে, পড়ে শোনাও। সাধারণত কোথায় কোথায় বসে বলো, পড়ো। মূল ভার্বের পূর্বে, টু হুম। বি ভার্বের পরে, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে। হুম। আচ্ছা, তাহলে আমরা কি হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, তাই না? হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। অলওয়েজ কিসের পূর্বে বসাইছো? সেটা মূল ভার্বের পূর্বে। হি ইজ অলওয়েজ লেট নাকি হি অলওয়েজ ইজ লেট, কোনটা বলো? হি ইজ অলওয়েজ। হুম। আর হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হি হ্যাজ কমপ্লিটেড অলরেডি দ্য ওয়ার্ক নাকি হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? অক্সিলারি ভার্ব মূল ভার্বের মাঝে আমরা কি বসাইলাম বলো একটু, কথা কি ক্লিয়ার? অলরেডি। ওকে, হ্যাঁ, কথা বলছো কিনা? ওকে, ডান, দাঁড়ো, হ্যাঁ, তারপরে এবার আসো। ওকে, দেখ, পরে আমরা এগুলো আরো প্র্যাকটিস করবো। মূল নিয়মগুলো বলাই। নোট কত, 4, 5। কোনো বাংলা শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে আমরা কি করব? এদিকে তাকাও আমার দিকে। কোনো বাংলা শব্দের হুবহু ইংরেজি জানি না, তখন আমার দুই দুই ফর্মুলা। প্রথমত হলো যে আমরা চেষ্টা করবো যে এটার একটা সমার্থক শব্দ কাছাকাছি যে শব্দটা বের করা যায় কিনা। এবার আমার সাথে মুখে উচ্চারণ করে বলো, কঠিন শব্দ দুই ধরনের, বলো। কঠিন শব্দ কয় ধরনের? দুই ধরনের। একটা বলো, বলো অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড, বলো। অ্যাভয়েডেবল টাফ। অ্যাভয়েডেবল। টাফ ওয়ার্ড। আর একটা বলো আনঅ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড, বলো। আনঅ্যাভয়েডেবল। আনঅ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। টাফ ওয়ার্ড। আচ্ছা, দশম ব্যাচে যারা আছো আমি তোমাদেরকে একটা অফার দিতে চাই। আহ, তোমাদেরকে আগে যেই লেকচার গুলো হয়েছে ওই লেকচার গুলো দেখবা রেকর্ডিং, আর আমি উদাহরণ পড়াইতে চাই নতুন। কি বলো তোমরা? ভালো হবে স্যার। কারণ ওইটা রেকর্ডিং দেখো আর উদাহরণ প্র্যাকটিস করাই নতুন, নাকি? জি জি স্যার, স্যার। ভালো হবে। হুম। আচ্ছা, এবার আসো, কোথায় ছিলাম তাহলে? বলো দুই ধরনের, তো এবার আসো বিষয়টা কি। একটা আহ, একটা হইলো যেমন দেখো, ওই যে কোন, এই যে দেখো, তারা শীতে রোদ পোহায়, রোদ পোহানো ইংরেজি আমি জানি না, তাহলে মূল ইংলিশ হলো দে বাস্ক ইন উইন্টার। তো বাস্কের অর্থ তো ভাই আপনি জানেন, আমি জানি না, তাহলে আমি বললাম যে দে ফিল সানলাইট ইন উইন্টার। বুঝছো না বিষয়টা? মানে তুমি, বাস্কেট হুইট। হ্যাঁ, বাস তো আমার জানা নাই। এখন কি করতে পারি আমি? বিকল্প একটা শব্দ ব্যবহার করে মূল ভাবটা প্রকাশ করে আসতে পারি। ডান। আবার দেখো, উম আরো আরো দেখো এরকম,
আচ্ছা, এখন একটি প্যাসেজে এই অংশটা একটু পড়ে শোনাও। দুই ধরনের শব্দ থাকে, আমি পড়ে শোনাই। একটা হলো আনএভয়েডেবল টাফ ওয়ার্ড। এই ধরনের শব্দের অর্থ না জানা থাকলে অনুবাদ করা যাবে না। যেমন দেখো, যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে বাঁচতে আজ সারা বিশ্বের 8,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। কিওয়ার্ড বাস্তুচ্যুত, ইংরেজি বের না করতে পারলে শেষ, অনুবাদ লিখতে পারবে না, একেবারে সম্ভব না। তাই কিনা বলো? বাস্তুচ্যুত যদি আমি ইংরেজি না জানি তাহলে কি লেখা যাবে? লেখা যাবে না। এটা আমার ঘুরে ফিরে বের করাই লাগবে, 100% শিওর। অর্থাৎ তুমি চিন্তা করে দেখো যে এটা বাস্তুচ্যুত, আশ্রয়হীন, শেল্টারলেস, হ্যাঁ, তাহলে তাহলে এত কোটি মানুষ, মোর দেন এত কোটি মানুষ আর হোমলেস, শেল্টারলেস। টুডে মোর দেন এত পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর ডিসপ্লেসড, হোমলেস, শেল্টারলেস, তাই না? ওকে, গেল। দ্বিতীয় হলো অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। মনে রাখবা, এইটার কারণে আমরা বেশি ভোগান্তিতে পড়ি, বেশি বিভ্রান্ত হই। কোনটার কারণে বেশি বিভ্রান্ত হই? অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। দেখো, দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। ও মা গো মা, পরাকাষ্ঠা দেখিয়ে আমি নাই না। এই পরাকাষ্ঠা, তুমি যদি বলো তার সাংস্কৃতিক সামর্থ্য প্রদর্শন করে, পরাকাষ্ঠা করলাই না, অনুবাদে কি সমস্যা হয়? না। থ্রো দা ক্রিয়ে, আমি তাহলে কি অনুবাদ করছি, দেখো অনুবাদটা দেখো। এই যে দর্শন, শিল্পকলা, তাহলে থ্রু দ্য ক্রিয়েশন অফ সায়েন্স, ফিলোসফি অ্যান্ড আর্টস। এরপরে সাবজেক্ট হলো মানুষ প্রদর্শন করে থাকে, ম্যান শোজ এক্সিবিটস, কি প্রদর্শন করে? হিজ আটমোস্ট কালচারাল এবিলিটি, তার সর্বোচ্চ সাংস্কৃতিক সামর্থ্য, তাই না? তারপরে কি বলো, তারপরে বাই ক্রিয়েটিং, বাই ইন্ট্রোডিউসিং ওয়ে অফ লাইফ, সোশ্যাল সিস্টেম এন্ড উন্নত রাষ্ট্র ব্যবস্থা, ডেভেলপড স্টেট সিস্টেম, তাই না? এইভাবে করে দিলে হয়ে গেছে। তাহলে আবার আমার দিকে তাকাও। উম যদি বাই চান্স ধরো কঠিন, যেটা আমি শব্দটা আমার দ্বারা আমি জানি না, এই শব্দটা সম্পর্কে কয়টা ধারণা নিবা? এটা কি হইতে পারে বলো? এটা বাদ দিলে আমার অনুবাদ নষ্ট হয় কিনা, 1 নম্বর চিন্তা। কি বলছি বলো? এটা কথা বাদ কি? দিলে অনুবাদ নষ্ট হয় কিনা? যদি দেখো যে না, অনুবাদে কোনো টাচ করে না, আস্তে চিন্তা বাদ দিয়ে সামনে আগাও, সামনে আগাও। এটার কারণে সময় নষ্ট করে তুমি রচনা খারাপ করো না। ওকে, কথা জি কি বুঝতে পারছি? হম। জি স্যার। উম, এই বৈচিত্র্যময় সংস্কৃতিতে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে, সরি দেখো, সামাজিক বিধিনিষেধ, এই যে অডিট পরীক্ষা। হুম, এখানে তো নাউনও লেখা আছে, ভার্বও লেখা আছে, তাইলে এখানে এই স্লাইড কি হলো? স্লাইড যেহেতু প্রথমে নাউন লেখা আছে, তাহলে প্রথমে নাউন। এটা নাউনও হয়, ভার্বও হয়। অনেক শব্দ আছে নাউনও হয়, ভার্বও হয়, রাতে শিখবো। 2 পৃষ্ঠা। পরের পৃষ্ঠা লিখো তো তত। আমি তো 1 পৃষ্ঠা দেখতে পাবো, 1 পৃষ্ঠা এখন কি? আচ্ছা ঠিক আছে, যাও। হুম। আচ্ছা, তাহলে কি হলো, সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে। তাহলে ঘেরাটোপ কি বুঝছো তুমি? ঘেরাটোপ তো বুঝি নাই। তাহলে তাহলে দেখো সামাজিক, তাহলে তুমি একটা চাহিদা মতো, বুঝ মতো শব্দ দিলা। এই যে তাহলে আমি অনুবাদটা করে যে ছিন্ন করে বেরিয়ে আসে নব নব সংস্কৃতি জগতের নব নব রূপ, তাহলে নিউ ফর্মস অফ কালচারাল ফিল্ড ইমার্জ, আর ইমার্জিং যেটা দিলা কন্টিনিউয়ালি, ব্রেকিং দ্য মিস্ট্রি অফ সোশ্যাল সিস্টেম এন্ড রেস্ট্রিকশন। সামাজিক বিধিনিষেধ, আমি ঘেরাটোপ বাদ দিছি, আমি ঘেরাটোপ বাদ দিয়ে অনুবাদ করছি। তাহলে আমি ঘেরাটোপ বাদ দিয়ে সামাজিক বিধিনিষেধ দিলে দিলাম যে ব্রেকিং দ্য মিস্ট্রি অফ সোশ্যাল সিস্টেম এন্ড রেস্ট্রিকশন। কোনো সমস্যা আছে নাকি? আরেকবার দেখো অনুবাদটা কি করলাম। এই বলো, এই বাক্যের সাবজেক্ট কি? স- বলো, কে বেরিয়ে আসে বলো। আমরা সাবজেক্ট পাই সাধারণত কে বা কারা প্রশ্ন। সাংস্কৃতিক জগতের নব নব রূপ। তাহলে কি নব নব রূপ কি আমরা নিউ নিউ ফর্মস বলবো, নাকি নিউ ফর্মস? নিউ ফর্মস। নিউ ফর্মস, হ্যাঁ। আচ্ছা, উম, তারপরে কি, আহ, একবার পরীক্ষা আসছে যে আহ, কে এসেছে, ইংলিশ কি? হু কামস। কে এসেছে, হু হ্যাজ কাম। তাহলে কে কে এসেছে? হু হু কাম। কে কে এসেছে? হু হ্যাভ কাম। হু হ্যাভ কাম,
তাই না? হু হ্যাজ কাম, কে এসেছে, হু হু হ্যাভ কাম, কে বা কে কে এসেছে বা কারা এসেছে। আবার আসো, তাহলে এই যে দেখো, তাহলে নব নবরূপ, সাংস্কৃতিক জগতে নব নবরূপ বেরিয়ে আসে, ভার হলে বেরিয়ে আসে কেমনে, এরপরে প্রোটিন রেগুলারলি বেরিয়ে আসে, কিভাবে বেরিয়ে আসে বেরিয়ে। আচ্ছা বলো তো, এটা কিভাবে কিভাবে বেরিয়ে আসে? উত্তর কি, বাংলা কি, কিভাবে বেরিয়ে আসে? সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে। কোরিয়া, তাহলে বাই ব্রেকিং দ্য মিস্ট্রি, ব্রেকিং দ্য মিস্ট্রি, তাই না? ব্রেকিং দ্য মিস্ট্রি অফ সোশ্যাল সিস্টেম এন্ড রেস্ট্রিকশন। এটা তো অ্যাডভার্ব। আমি যদি এই অংশটা শুরুতে নিয়ে আসি, কারোর আপত্তি আছে বলো তো? ব্রেকিং দ্য মিস্ট্রি অফ সোশ্যাল দরকার সিস্টেম এন্ড রেস্ট্রিকশন, দ্য নিউ ফর্মস অফ, কোনো প্রবলেম আছে নাকি? স্যার না। নোট, নোট সিক্স, নোট সিক্স। বাংলা অসমাপিকা বাক্যে ক্রিয়া শেষে ইয়া, এ, কোরিয়া, ওই যে অন্তমান ইয়া থাকে, দ্বিতীয় ইয়া থাকলে আর কি, মানে কোরিয়া যাইয়া, এইটাই মনে রেখো। ইয়া থাকলে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করবো, অথবা পারফেক্ট পার্টিসিপল, অথবা প্রিপজিশন প্লাস জিরান যুক্ত বাক্য। একটা বাক্য শুধু দেখো, বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। ইয়া পাইছো কিনা বলো তো? ইয়া কোথায়, ইয়া পাইছো? গিয়ে। ইয়া, তাহলে আমরা চাইলে গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, হ্যাভিং গন হোম আই ফাউন্ড হিম ইল, অথবা আফটার গন হোম, আফটার গোয়িং হোম, গোয়িং নট গোয়িং, গন না, এটা GOING, আফটার গোয়িং হোম। বুঝছো? আফটার যেহেতু আছে প্রিপজিশন। তাহলে বলো, ইয়া যদি আছে, যত ইয়া আছে, তাহলে আমরা ইয়া গুলার ইংরেজি দুই ভাবে করতে পারি, অন্য এত কিছু মনে রাখার দরকার নেই। বলো, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল। বলো কিভাবে করতে পারি? বলো, প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল অথবা অথবা পারফেক্ট পার্টিসিপল। বলো, কাজটি সম্পন্ন করে বালকটি স্থান ত্যাগ করলো। আমরা প্রথমটা দিলাম যে তাহলে কাজটি সম্পন্ন করিয়া ইয়া পাইছো, ইংরেজি কি করবো বলো? স্যার ফিনিশিং দ্য ওয়ার্ক, স্যার পারফেক্ট ফিনিশিং দ্য ওয়ার্ক পার্টিসিপল, দেবো বলেন। পারফেক্ট পার্টিসিপল করলে স্যার হ্যাভিং হ্যাভিং দ্য ওয়ার্ক। ফিনিশ দ্য ওয়ার্ক। বাই ফিনিশিং বা আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, তাই না? আর কমপ্লেক্স করলে দা দা বয় হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি লেফট দ্য প্লেস। হ্যাঁ, ওকে। অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা, তাহলে বিং টায়ার্ড অথবা হ্যাভিং বিন টায়ার্ড, কথা কি ক্লিয়ার কিনা? স্থানটি পরিদর্শন করিয়া ইয়া, ভিজিটিং দ্য প্লেস অথবা হ্যাভিং ভিজিটেড দ্য প্লেস। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। খুব হ্যাভিং এর ব্যবহারটা আমার কাছে সবসময় স্মার্ট ব্যবহার মনে হয়। আচ্ছা, অন্তমান হলো, এটা তুমি দেখে নিও, ওই উড়ন্ত ফুটন্ত এগুলো সব। হ্যাঁ, ওকে। আসো, এবার হলো নোট 7। ওই যেমন ধরো এখানে একটা উদাহরণ আছে, আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করি, পরিত্যাগ করি। তাইলে উই, বলো এই বাক্যের সাবজেক্ট কে বলো তো? আমরা আমরা। ভার্ব কি? পরিত্যাগ করি গিভ আপ, উই গিভ আপ, কি পরিত্যাগ করি? অনেক জিনিস কোথায় পরিত্যাগ করি? আমাদের জীবনে। তাহলে উই গিভ আপ মেনি থিংস, হ্যাঁ, ইন আওয়ার লাইফ। কিভাবে পরিত্যাগ করি, কেন পরিত্যাগ করি? কঠিন এবং অসম্ভব মনে করে। মনে করিয়া, তাহলে তাহলে মনে করিয়া, থিঙ্কিং, কনসিডারিং। ইয়া, ইয়া হইলে আইন যুক্ত ভার্ব। ক্লিয়ার? ইয়া মানে প্রেজেন্ট পার্টিসিপল। আবার মুখ ফুটে বলো, ইয়া মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল ও পারফেক্ট পার্টিসিপল, তাই না? আর জি স্যার। কোথাও অস্তিত্ব থাকা, বিদ্যমান থাকা বুঝাইলে আমরা দেয়ার, দেয়ার স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আছে, নেই, থাকা, না থাকা, ছিল। বলো আমার সাথে, বলো আছে, বলো। কোথাও কোনো কিছু অস্তিত্ব থাকা, বিদ্যমান থাকা। এখানে একটা গাছ ছিল, এখানে একটা স্কুল ছিল, আমাদের একটা 2টা টিউবওয়েল আছে, তাই না? সড়ক দুর্ঘটনা কমানোর অনেক উপায় আছে। বলো, বিদ্যমান বা অস্তিত্ব থাকা বোঝাতে কোথাও কোনো কিছু আছে। বলো আমার সাথে, বলো আছে, নেই, থাকা, না থাকা, ছিল, থাকা, উচিত, থাকতে পারে। বলো কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেয়ার, তাই না? তাই না? দেয়ার। ওকে। আচ্ছা, তারপরে হুম হুম ওকে।
বাক্যে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট খুঁজে না পাওয়া গেলে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে অনুবাদটি শুরু করতে পারি। লাইনটা আরেকবার পড়ে শোনো। বাক্যে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট খুঁজে না পাওয়া গেলে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে অনুবাদ শুরু করা যেতে পারে। বলা সহজ করা কঠিন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ইট ইজ ইজি টু সে বাট, বলো। তাহলে বলা সহজ সাবজেক্ট খুঁজে পাইছো নাকি? পাও নাই। তাহলে ইট ইজ ইজি টু সে, ইট দিয়ে নেবো আমরা। এখন 10টা বাজে 9টা বাজে হ্যাঁ, মানে যেটা কোনো সাবজেক্ট খুঁজে পাবে না, এটা আমরা ইট দিয়ে শুরু করতে পারি। একটা গোপন কথা আছে, গোপনীয় কথা। একজন আনমিউট করে বলো, সুন্দর করে এই লাইনটা পড়ে শোনাও যে উল্লেখ্য কি লেখা আছে, বলো। উল্লেখ্য যে ইট ইজ, দেয়ার ইজ দিয়ে কোনো অনুবাদ শুরু করা গেলে অনুবাদ সাধারণত শেষ দিক থেকে শুরুর দিকে আসে। আসে, অনুবাদটা সাধারণত শেষ থেকে শুরুর দিকে আসে, তাই না? ওকে, আচ্ছা, বুঝছো তো বিষয়টা। অনুবাদে আবার প্যাসিভ ভয়েসের প্রয়োগ। এই এই ইট ইজ দেয়ার ইজ দিয়ে শুরু করতে পারলে দেখো যে শেষ থেকে শুরুর দিকে আসবে। অনুবাদে প্যাসিভ ভয়েসের প্রয়োগটা দেখো, বাংলা বাক্যের শেষে ভার প্লাস হয় হলো হবে। এটা একটু একটু পড়ে শোনো। এগুলা থাকলে প্যাসিভ ভয়েস। এটা একটু পড়ে শোনো তো, কে পড়বা? জুম হয়ে গেছে, পুরাটা হুম? দেখা যাচ্ছে। কি বলে? এই জুম কমাই ফেলো, জুম হচ্ছে, ঠিকই আছে। ও হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আপনার ফোনে অনুবাদে ক্লিক প্যাস- করছে দুই। ও জি, অনুবাদে প্যাসিভ ভয়েস এর প্রয়োগ। বাংলা বাক্যের শেষে ভার্ব প্লাস হয় হলো হবে, হচ্ছে হচ্ছিল হতে থাকবে, হয়েছে হয়েছিল হয়ে থাকবে, হতে পারে যায় যেতে পারে প্রভৃতি থাকলে অনুবাদ করার সময় প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুসরণ করা যেতে পারে। এক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যাবে? নোট 2 তে পূর্বেই যা আলোচিত হয়েছে। সরি, আমি একটু, হ্যাঁ বলো। অনুবাদে প্যাসিভ ভয়েসের প্রয়োগ কি সেটা? তাহলে যদি বাংলা বাক্যের শেষে এরকম দেখো, তাহলে এটা কি হবে বলো? প্যাসিভ ভয়েস, তাই না? তাহলে যেমন ধরো, কি, বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, দ্য বুক হ্যাজ বিন পাবলিশড রিসেন্টলি, তাই না? হ্যাজ বিন পাবলিশড। তাহলে আমরা এই এই কাঠামোটা থাকলেই আমরা প্যাসিভে চলে যাব। ওকে, পর্যাপ্ত উদাহরণ কিন্তু এখানে আমরা করাইছি, নোটগুলোতে দেখো। হুম, ওকে। এবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ নোট, অতীব গুরুত্বপূর্ণ, বলো। অতি গুরুত্বপূর্ণ, বলো। উপরের নোটগুলো বলো। উপরের নোটগুলো, বিশেষত নোট 2 প্রযোজ্য না হলে হুম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই অংশের অনুবাদ লিখে সরাসরি বাক্যের শেষ দিক থেকে অনুবাদ শুরু করে ক্রমান্বয়ে বাক্যের শুরুর দিকে অগ্রসর হলে অধিকাংশ বড় বাক্যের অনুবাদ মিলে যেতে পারে। পারে। হ্যাঁ, পড়ো। সকল আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে, হ্যাঁ, নারীর অংশগ্রহণ, আন্ডারলাইন করে ফেলবো এরকম যতটুকু পড়া যায় একসাথে, নিশ্চিত করার মাধ্যমে সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করার পথে রয়েছে বাংলাদেশ। সাবজেক্ট কে কে রয়েছে? বাংলাদেশ। বাংলাদেশ রয়েছে মানে ইজ, বাংলাদেশ ইজ, তাই না? বাংলাদেশ বাংলাদেশ ইজ। এবার বলো, প্রতিষ্ঠা করার পথে ইংলিশ কি? বলো না। অন দ্য ওয়ে টু এস্টাবলিশ। অন দা ওয়ে টু এস্টাবলিশড। আচ্ছা, এরপরে প্রতিষ্ঠা করার পথে নারী, এরপরে কি আছে? নারী পুরুষের সমতা, ইংলিশ কি? জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার ইকুইটি, বিটুইন জেন্ডার মেন অ্যান্ড ইকুয়ালিটি উইমেন। অথবা ইকুয়ালিটি বিটুইন ম্যান এন্ড উমেন। জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ইকুইটি অথবা ইকুয়ালিটি বিটুইন ম্যান এন্ড উইমেন, তাই না? সর্বক্ষেত্রে
এভরিওয়্যার। এভরিওয়্যার। এভরিহোয়ার, ওকে, হ্যাঁ। তারপরে আসো, উম নিশ্চিত করার মাধ্যমে, বাই এনশিওরিং নারীর অংশগ্রহণ, দ্য পার্টিসিপেশন অফ উইমেন। এরপরে সকল আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে, বলো। ইন অল সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস। তাহলে দেখো তুমি কি সুন্দর, এটা একটা জাদুর মতো কাজ করবে, এটা খুব ভালো মিলবে, মনে রাখবা। আমার সাথে তাকে বলো, নোট টু না মিললে, কাকে কি কোথায় কখন না মিললে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখা আমরা শেষ থেকে শুরুর দিকে আসবো। একজন আমার সাথে মুখে উচ্চারণ করে ফেলো, বলো প্রথমে আমরা যদি নোট টু না মিলে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কাকে কি কোথায় কখন কিভাবে, এইটা যদি না মিলে, তাহলে আমরা কি প্রক্রিয়া অনুসরণ করতে পারি? শেষ থেকে শুরুর দিকে আসতে হবে। শেষ থেকে শুরুর দিকে, হ্যাঁ, তাই না? শেষ থেকে শুরুর দিকে, কোথায় কখন কিভাবে কেমন কেন, এগুলো যদি না মিলে, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব যেটা কোন জায়গা থেকে কোন জায়গায় আসবো বলো। শেষ শেষ থেকে থেকে শুরুর শুরুর দিকে। দিকে আসতে হবে। বুঝছো তো বিষয়টা? ওকে, এইভাবে করে। আর আর লাস্ট একটা নোট আছে, নোট 10, এটা পরে অ্যানালাইসিস করবে, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সেরটা, কমপ্লেক্স সেন্টেন্সের অংশটা, হ্যাঁ। কমপ্লেক্স সেন্টেন্সের যে নোটগুলো আমাদের আছে সেটা। আচ্ছা, চলো সরাসরি এবার একটু প্র্যাকটিসে যাই, সরাসরি প্র্যাকটিসে যাই। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। বলো। হুম। স্যার ওই যে হুইস আর দ্যাট এর মধ্যে একটু পার্থক্যটা যদি স্যার বলতেন, যে কখন আচ্ছা। হুইস হয় কখন দ্যাটটা। বুঝছি, হ্যাঁ। মনে রাখবা যে হুইচ কোথায় হয়। উম হুইচ হয় বস্তু, ইতর প্রাণী, শিশু, জড় পদার্থ এবং পুরো একটা ক্লজ কে বুঝাইতে। বলো আমার সাথে, বলো হুইচ, বলো। হুইচ বলো বস্তু, বস্তু, জড় পদার্থ, জড় পদার্থ, শিশু, 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 ইতর শিশু, প্রাণী, ইতর প্রাণী, এবং একটা ক্লজ, কোন একটা পুরো ক্লজ কে বুঝাইতে। যেমন ধরো, কোনো একটা যেমন প্রক্লোজকে ধরো, বুঝাইতে। দিস ইজ দ্য মোবাইল ফোন হুইচ আই লস্ট ইয়েস্টারডে। কথা বুঝছো কিনা? দিস ইজ দ্য মোবাইল ফোন। আচ্ছা, তারপরে আই ডোন্ট লাইক দ্য বেবিজ হুইচ, আই লাইক দ্য বেবিজ হুইচ ডু নট ক্রাই। যেগুলো কান্নাকাটি করে না, ওই বাচ্চাগুলো পছন্দ করি। কথা বলছো কিনা? আম, তোমার হি ফেইলড ইন দ্য এক্সাম হুইচ, হুইচ ব্রেক্স মাই হার্ট। বুঝছো কিনা? ওই যে হুইচ দ্বারা কারে বুঝাইছো বলো, পুরো ক্লজটাকে বুঝাইছো, তাই না? বুঝছো জি তো? স্যার, প্রক্লোজ, হ্যাঁ। এরকম, তাহলে বস্তুই তো মানে। আর এবার বলবো যে দ্যাট কোথায় বসে, দ্যাটের জায়গা আছে। বলো আমার সাথে, বলো সুপারলেটিভ ডিগ্রি এর পরে, বলো। সুপারলেটিভ ডিগ্রি এর পরে, হু হুইচ হোয়াট দিয়ে বাক্য শুরু হলে, হু হুইচ হট দিয়ে বাক্য শুরু হলে, এবং কিছু নির্দিষ্ট শব্দের পরে। এবং কিছু নির্দিষ্ট শব্দের পরে। বলো অল, অল, অনলি, অনলি, দ্য সেম, দ্য ফার্স্ট সেম, সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড। সামথিং নাথিং এনিথিং সামবডি নোবডি, এরকম কতগুলো নির্দিষ্ট শব্দ আছে, এগুলোর পরে দ্যাট বসে। এবং দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে বসতে পারে। বলো দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের সাথেই বসতে পারে। দ্যাট আবার ব্যক্তি বস্তু উভয়ের সাথে বসতে পারে। বলো আমার সাথে, দিস ইজ দ্য সেম মোবাইল ফোন, বলো। দিস ইজ দ্য সেম মোবাইল ফোন। বলো কি হবে? দ্যাট হবে, সেম আছে। ইউ আর দ্য ম্যান হু ক্যান ডু দ্য ওয়ার্ক, ইউ আর দ্য অনলি ম্যান। বলো ইউ আর দ্য, অনলি ম্যান। মিস্টার দ্যাট হবে আলী ইজ দ্য, অনলি। মিস্টার আলী ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান। বলো হু সুপারলেটিভ দ্যাট ডিগ্রি। ইজ। হ্যাঁ, এরকম কিছু নির্দিষ্ট জায়গা আছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। ঠিক আছে। হম, কইছিলাম, এগুলো না আমাদের পড়া ছিল। ওকে, তোমরা কি লিখতে লিখতে পারছো, লিখছো নি? জি স্যার। ওকে, তো দেখো তো, পরিবারে, দেখো তোমার এটার সাথে তোমাদের আমার অনেক অমিল থাকতে পারে। দেখি তোমরা কি করছো, দেখি আমি এরকম করছি। দেখো, পরিবারে ও সমাজে অশান্তি, হানাহানি, মারামারি ও
পরিবারে ও সমাজে, এই একটা কথা। হ্যাঁ, অশান্তি, মারামারি ও হিংসা বিদ্বেষের কারণগুলোর অন্যতম হলো অনর্থক কথাবার্তা এন্ড অপ্রয়োজনীয় কাজে জড়ানো। ঠিক আছে, কথা বলছো কিনা? তো এটারে আহ, যদি আক্ষরিক আমি দেখাই দিতেছি, কিন্তু মনোযোগ দিয়ে শোনো। আহ, তুমি যদি বলে একদম আক্ষরিক অনুবাদ করে দেখান, তাহলে ইনডালজিং, ইনভলভিং, এঙ্গেজিং ইন ইউজলেস, বুঝছো কিনা? ইউজলেস টক অ্যান্ড আননেসেসারি ওয়ার্ক, মানে জড়ানো, বুঝছো না? এঙ্গেজিং ইন ইউজলেস টক অ্যান্ড আননেসেসারি ওয়ার্ক, বুঝছো না? ইনভলভিং ইন ইউজলেস, দিস ইজ দ্য সাবজেক্ট, অথবা ইউজলেস টক অ্যান্ড আননেসেসারি ওয়ার্ক, বুঝছো কিনা? বুঝছো না? তাহলে হ্যাঁ, তাহলে ইউজলেস, তাহলে তুমি এটা যদি বাদও দাও তাও সমস্যা হবে না। তাহলে আমি কি দিলাম? ইন্ডালজিং ইন, সরি, ইন্ডালজিং যদি কঠিন মনে হয়, ইনভলভিং ইন ইউজলেস টক অ্যান্ড আননেসেসারি ওয়ার্ক। ইজ, এবার বলো ইজ হয়েছে কেন? ইজটা কি, কার কারণে ইজ হয়েছে বলতে পারবা কিনা কেউ? স্যার ভার্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তাই। নো, ইজ হলো এই যে ইনভলভিং, জিরান, হলো এই জন্য। ইনভলভিং এর কারণে। ইনফিনিটিভ জিরান যখন কোনো বাক্যের সাবজেক্ট হয়, এঙ্গেজিং ইজ ওয়ান অফ দ্য কজেস, বুঝছো কিনা? জড়ানোটা হলো অন্যতম কারণ। কোথায় জড়ানো? ইন, কি বলো, এই যে ইউজলেস ওয়ার্ক, ইউজলেস টক, আননেসেসারি ওয়ার্ক। তাহলে অতএব ইজ এটা কি প্রধানতম না অন্যতম? স্যার অন্যতম। ওয়ান অফ দ্য কজেস অফ কনফ্লিক্ট, কেওস, টার্মোয়েল, যেটা দাও ইন দ্য ফ্যামিলি এন্ড সোসাইটি। তোমরা কি ব্যতিক্রম কিছু লিখছো কিনা কেউ? তুমি এক কথা বলতে পারো যে উম, তুমি দেখো, one of the chaos বা conflict in the family and society is to involve, বুঝছো কিনা? is to involve in কি বলো, ইউজলেস ওয়ার্ক, আননেসেসারি ওয়ার্ক, ইউজলেস টক, তাই না? ওকে, ডান। অনিয়ন্ত্রিত ও লাগামহীন কথাবার্তা ঝগড়াঝাটির মূল কারণ, বলো কি? অনিয়ন্ত্রিত ও লাগামহীন কথাবার্তা ঝগড়াঝাটির মূল কারণ, তাহলে বলো সাবজেক্ট কে? আনকন্ট্রোলড। আনকন্ট্রোলড এন্ড কি বলো, লাগামহীন, একই তো কথা। আমার রিলেটলেস স্পিকিং। লাগামহীন লাগে না, অনিয়ন্ত্রিত আর লাগামহীন তো একই কথা না, তাই না? আনকন্ট্রোলড টক, আনকন্ট্রোল টক, আনকন্ট্রোলড স্পিচ, আনকন্ট্রোল টকিং। তাহলে এন্ড আনরেস্ট্রেন্ড, আমি আমি দিছি আনকন্ট্রোল বা আনরেস্ট্রেন্ড বা ওয়াইল্ড টক। তাহলে ইজ দা, বলো, আহ, ঝগড়াঝাটির মূল কারণ কি বলো? ইজ দ্য মেইন রিজন অফ কোয়ারেলিং। মেইন রিজন, মেইন কজ দিবা এটাতে। হ্যাঁ, মেইন রিজন না, মেইন কজ অফ, নেগেটিভে কজ হয় সাধারণত। কজ অফ কি বলো, কোয়ারেলস, তাই না? তারপরে এবার হলো কি, এবার হলো দেখো, জীবনে যারা অনর্থক কথাবার্তা ও কাজ থেকে বিরত থাকতে পেরেছে, তারা ফিতনা ফাসাদ থেকে নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে। এটা নোট 10-এ আমি আলোচনা করছিলাম। নোট 10টা আগে আজকে যদি রিভিউ করি নাই, বলো আমারে। যারা অনর্থক কথাবার্তা ও কাজ থেকে বিরত থাকতে পেরেছে, তারা ফিতনা ফাসাদ থেকে নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে, বলো। স্যার, পারসনস হু ক্যান অ্যাভয়েড ফ্রম মিনিংলেস অ্যাক্টিভিটিজ অ্যান্ড স্পিকিং, দে আর এবল টু সেভ না, নাই, দেমসেলফ ফ্রম। নাই, মানে একটা মারাত্মক ভুল কাজ করে রাখছো। দেখো, বাক্য ক্লজ না বোঝার কারণে যে ভুলটা কাজ করছো। হ্যাঁ, আর কেউ বলো। এই ক্লাস কি রেকর্ডিং চলতেছে না? জি স্যার, চলছে। হ্যাঁ, বলো। আর কেউ লিখতে পারো না, তাই না? এবার বলো আমার, উম, হ্যাঁ, এবার বলো এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ কোনটা?
তারা ফিতনা ফ্যাসাদ থেকে নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে। হয়েছে। আচ্ছা, তাহলে দে, মূল বাক্যটা শোনো। মূল কথা হলো দে, শোনো, দোজ না বলে দে পড়ো। দে, শোনো পড়ো, দে, হ্যাঁ, এবার বললো হ্যাভ বিন এবল টু কিপ দেমসেলভস সেফ ফ্রম ফিতনা ফাসাদ। ফিতনা ফাসাদে রাখলাম, আরো কি শব্দ আছে, ফিতনা। বলো, তারা নিজেদেরকে ফিতনা ফাসাদ থেকে দূরে রাখতে সক্ষম হয়েছে। একটুকে ইংরেজি করো আমারে, বলো একজন, বলো দে। They have been able to keep themselves safe from fitna. ফিতনা, ফিতনা ফাসাদ কোয়ারেল ঝগড়া দিয়েছে, হ্যাঁ। এবার আমারে বলো, এই দে কারা? দে এর পরিচয় কি? দে কারা? যার জীবনে অনর্থক কথাবার্তা ও কাজ থেকে বিরত থাকতে পেরেছে। হ্যাঁ, তাহলে হু হ্যাভ বিন এবল টু রিফ্রেইন, হ্যাঁ, রিফ্রেইন, প্রোটেক্ট, রিফ্রেইন, রিফ্রেইন এর সবচেয়ে ভালো শব্দ, হিমসেলফ ফ্রম ইউজলেস টক এন্ড অ্যাকশনস ইন লাইফ, অ্যাক্টিভিটিস ইন লাইফ। এবার আমার আসো, এই যে আজকে যে নোট 10টা, এটা কি মিনিমাইজ করে ফেলছিলাম কিনা একটু দেখে দাঁড়াও। স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার এখানে হু স্যার রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করে সেটা নর্মালি রিলেটিভ প্রনাউনের আগে থাকে। হুম, তাহলে স্যার ফিতনা তো হু কে নির্দেশ করে না স্যার, সেক্ষেত্রে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, কই ফিতনার, কই হু, স্যার হু দ্বারা, এই দেখো এর বাইরে লিখতে গেলে বোকামি করবা। এই দেখো, হ্যাঁ, এই যে হু দ্বারা কাকে বুঝাইছে বলো, দোজ না, এই যে দে আছে না, রিলেটিভ প্রনাউন হু স্যার এর পূর্বে এটা দে এটা ঠিক আছে স্যার। স্যার যদি আমরা বলি দে হ্যাভ বিন এবল টু কিপ দেমসেলভস সেফ ফ্রম তাহলে ফিতনা ভুল হু, হবে, ভুল হবে, হ্যাঁ, এক্ষেত্রে হু দিলে কি ভুল হবে স্যার? অবশ্যই ভুল হবে। এই আমি বলি, এটা তো রিলেটিভ প্রনাউনের বিষয়। তো চলো একটু নোট 10টা একটু আমরা অ্যানালাইসিস করে নিই, একটু এখানে আছে। হুম, আচ্ছা দেখো, নোট 10 আগে দেখো একটু বিষয়টা কি। হুম, দেখো, এই বাক্যটা আগে বুঝছো কিছু, দেখো শুধু এই বাক্যটা মানে বলো, দা বয় স আ ডেড ম্যান হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। দা বয় স এ ডেড ম্যান হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, এই বাক্যটা ভুল কিনা? জি স্যার, ভুল। কেন? কেন ভুল কেন? ডেড ম্যান তো হাঁটতে এখানে পারে তো না। ডেডম্যানকেই হাঁটা বোঝাচ্ছে। হাঁটতে পারে না স্যার, ডেড ম্যান ও তো হাঁটতে আচ্ছা, পারে না। তাই নাকি? তাই এইটাই তাহলে তো বলো, আমি যদি হু দা ডেড ম্যান কে বুঝাইছেন, এই জন্য বুঝাইছো এইটা তাই না? এই বাক্যটা ভুল। হ্যাঁ। বাক্যটা ভুল, এটা বুঝছো তো? এটা বুঝলে আর সমস্যা নাই। তাহলে হ্যাঁ, এখন আমারে বলো, এখন আমারে বলো, এই কে আনমিউট করে রাখছো দেখো তো। এবার আমারে বলো, তাহলে দে, দা বয় স আ ডেড ম্যান হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, এইটা যদি ভুল বলো, তাহলে কারেকশনটা কি করলাম আমার একটু বলো তো, কারেকশনটা কি করছো? স্যার অ্যান্টিসিডেন্টের পাশে রিলেটিভ প্রোনাউনকে বসাতে হবে। রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট কখনো বিচ্ছিন্নভাবে বসে না। তাহলে জি দা স্যার। বয়, হ্যাঁ, তাহলে যে বালকটি একজন মরা মানুষকে দেখলো, যে বালকটি, বাক্যর অর্থ কি ধরলো, দা বয় হু সেই ওয়াজ ওয়াকিং। বালকটি হাঁটতেছিল, ওয়াকিং ইন দ্য ফিল্ড। আচ্ছা, এখন কি বলো, এই স এর সাবজেক্ট কে? দা বয়। দা বয়। তোমরা কি এখানে স এর পূর্বে এরকম এরকম কিছু কথা বলতে পারবা, দা বয় হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, হি স এ ডেড ম্যান, এখানে কি হি দেয়া যাবে কিনা? না স্যার। না, দেয়া যাবে না, কারণ এই স এর সাবজেক্ট তো দা বয় আছেই। এবার তোমরা তোমাদের মধ্যে কে যে একটু আগে শেয়ার করছিল আমার সাথে বাক্যটা, তুমি দেখো এই ভুলটাই করছো। হ্যাঁ, দোজ পার্সনস বললা একটা ক্লজ দিছো, দেওয়ার পরে আবার দে দিছো। এখানে আমার কথা কি তুমি বুঝছো কিনা?
যে বলছিলে আরেকবার বলো, আমার সাথে লাইনটা যে বলছিলা তুমি বলো। জি স্যার, বুঝতে পারছি স্যার। তুমি কি বুঝছো? তোমরা জি স্যার, সবসময় বুঝছি। ক্লোজটা মিলাই নিবা। জি স্যার, আচ্ছা, এবার থ্যাংক আসো। ইউ। তাহলে মূল বিষয়টা হলো রিলেটিভ প্রোনাউন এন্টিসিডেন্ট সবসময় পাশাপাশি বসে। আজীবন মনে রাখবো, কোনো নাউন বা প্রোনাউনের পরে এটা লাগে, এটা দেখে নেও, মানে অর্থাৎ মূল মুদ্রা কথাটা কি, রিলেটিভ প্রোনাউন। এই যে দেখো একজন পরে শোনো, রিলেটিভ প্রোনাউনে এবং রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ দেখেন এটা। অর্থাৎ উম এখানে ব্যাখ্যাটা হলো এটা। দাঁড়াও, এই বাক্য, এই উদাহরণটা একটু দেখো। যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন তারাই দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন। যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন তারাই দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন। ওকে, বলো মূল বাক্যটা কি, প্রিন্সিপাল ক্লজটা কোনটা? তারাই দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছে। মানে তারা মানে কি, গ্রামবাসীরা। জি স্যার। গ্রামবাসীরা, দ্য ভিলেজার্স আর ডেস্ট্রয়িং কান্ট্রিজ ফরেস্ট। খুব ভালো করে খেয়াল করো। এখন বলো গ্রামবাসীদের পরিচয় কোন, দুনিয়ার সব গ্রামবাসী দেশের বন জঙ্গল ধ্বংস করতেছে? না স্যার, না যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন না, রূপে ব্যবহার যারা করছেন। জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন। তাহলে দ্য ভিলেজার্স আর ডেস্ট্রয়িং দ্য কান্ট্রিজ ফরেস্ট। ওকে, এখন কারা, হু আর ইউজিং ফায়ারউড অ্যাজ ফিউল ফিউল। এখন আমারে বলো, এই হু দ্বারা কাকে বোঝানো হয়েছে? এই ফরেস্ট কে বোঝানো হয়েছে, কান্ট্রি কে, নাকি ভিলেজার্স কে? ভিলেজার্স কে। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন এন্টিসিডেন্ট, তাহলে ইনকারেক্ট সিনথেসিস হলো দ্য ভিলেজার্স আর ডেস্ট্রয়িং কান্ট্রিজ ফরেস্টস হু আর ইউজিং ফায়ারউড অ্যাজ ফিউল। এই বাক্যটা ভুল কেন বলো? কারণ হু এর ফরেস্ট পূর্বে ফরেস্ট আছে, ফরেস্ট। তাহলে আমরা কারেক্ট কি করলাম, দ্য ভিলেজার্স হু আর ইউজিং ফায়ারউড অ্যাজ ফিউল আর ডেস্ট্রয়িং। কথা বলছো কিনা? আর তুমি এই যে তুমি যে একজন বলছিল আমার, সে ভুলটা করছিলে কোথায়? তুমি ভুল করছিলে দা ভিলেজার্স ঠিক লিখছো, ক্লজও দিছো, এখানে আবার দিয়ে দিছো। তুমি কি আমার ভুল ধরতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। হুম। তাহলে আমরা দেখবো যে এই আর ডেস্ট্রয়িং এর সাবজেক্ট কে বলো? দ্য ভিলেজার্স হু আর ইউজিং ফায়ারউড অ্যাজ ফিউল আর ডেস্ট্রয়িং এর সাবজেক্টটা কি? দ্য ভিলেজার্স। তাহলে দ্য ভিলেজার্স ইউজিং ফায়ারউড অ্যাজ ফিউল আর ডেস্ট্রয়িং। আর তুমি যদি আর হু আর ইউজিংটা বাদ দিয়ে, ইউ আরটা বাদ দিয়ে দিলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, তাই না? ওকে। দাঁড়াও, আর একটা উদাহরণ এখানে তুমি চর্চা করে নিতে পারো। উম এটা, বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রচারণায় যে কোটটি পরিধান করতেন সেটিকে মুজিব কোট বলা হতো। বলো এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ কোনটা? স্যার, সেটিকে মুজিব কোট বলা হতো। নো, সেটিকে না, কোটটিকে। ঠিক জি স্যার, কোটটি। কোটটিকে, তাহলে দ্য কোট ইজ কল্ড মুজিব কোট। বলো কোটটিকে মুজিব কোট বলা হতো, ইংলিশ কি? দ্য কোট ইজ কল্ড মুজিব কোট। বলা হতো না বলা হয়? এটা বলা হয় দিয়ে করা ইউজ করছি আমরা, বলা হয়। কোটটিকে মুজিব কোট বলা হয়। দ্য কোট ইজ কল্ড মুজিব কোট। কোটের পরিচয় কি আমারে বলো, কোটের পরিচয় কি? যেটা বঙ্গবন্ধু রাজনৈতিক প্রচারণায় পরিধান করতেন। তাহলে হুইচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউজ টু ওয়্যার ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইন, তাই না? হয়ে গেল। তাহলে দেখো দা কোট দ্যাট বা হুইচ, কোন সমস্যা নেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউজ টু ওয়্যার ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইন ইজ কল্ড মুজিব কোট। এখন আমার বলো, এই এই বাক্যে যে ইজ আছে, এই ইজ এর সাবজেক্ট কে? ইজ কল্ড মুজিব কোট, ইজ এর সাবজেক্টটা কে? দ্য স্যার, কোট। দা দা কোড। কোট, দা কোট। আর মাঝখানে এটা কোন ক্লজ বসাইলা? অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আসো। তাহলে এবার দেখো, এবার কি তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে দেখো, তাহলে তারা ফিতনা ফাসাদ থেকে মুক্ত, দে আর দে আর
ফ্রি ফ্রম, তুমি হাবিজাবি এত কিছু না বুঝলে দে আর এবল টু বাদ দিছো, বলো দে আর ফ্রি ফ্রম ফিতনা ফাসাদ, বলো তারা ফিতনা ফাসাদ থেকে মুক্ত, বলো দে আর ফ্রি ফ্রম ফিতনা ফাসাদ, বলো তো দে কারা? যারা অনর্থ, হু হু হ্যাভ বিন এবল টু কিপ দেমসেলস ফ্রি ফ্রম, কোথায় না বলো, কি থেকে? টকিং অ্যান্ড ফাউল টকিং, ফাউল টকিং, ফাউল অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাহলে তাহলে আমরা কথাটা কি দাঁড়ালো, দে হু হ্যাভ বিন এবল টু রিফ্রেন হিমসেলফ ফ্রম ফাউল টক। হ্যাঁ স্যার ওইখানে দেম সেলফ হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটু আমি নিজে, হ্যাঁ এইখানে নিজে এই যে এখানে একটা স্পষ্ট এই অনুবাদে ভুল আছে, বলো কোথায়? কেউ ধরতে পারছো কিনা দেখি, এখানে একটা সাংঘাতিক ভুল আছে, দেখি কেউ বের করতে পারো কিনা অনুবাদটাতে। এই যে দে আছে, হিমসেলফ বাদ দিয়ে এখানে আর দেমসেলফ হবে। হিমসেলফ হিমসেলফ হুম, হ্যাঁ নো, হিমসেলফ ধরতে পারো না দে এখন। আছে, দে দেওয়া আছে। এখানে কি দে হবে কিনা সেটা বলো, এখানে দে হবে কিনা? না স্যার, দের দরকার নাই। দিয়ে দে হবে না দরকার স্যার। নেই, দিলেই হবে না শেষ। স্যার। এখানে দে দিছো তো মার্ডার, তাহলে এই দোজের আর কোনো ব্যাখ্যা দিতে পারবো না। এবার বলো এইখানে আমরা দে না দিয়ে কেন দোজ দিলাম সেটা বলো, এটা তো লিখতে পারতাম THEY, দে না লিখা কেন দোজ লিখলাম, কে বলতে পারবা বলো? এই দে না লিখে কেন দোজ লিখলাম? আমার সাথে বলো, বলো রিলেটিভ প্রনাউন বলো। রিলেটিভ প্রোনাউন। হু হুমের পূর্বে হু হুমের পূর্বে দে দেম না বসে দে দেম না বসে দোজ বসে, দোজ বসে। কথা হচ্ছে না? গড হেল্পস দোজ হু, গড হেল্পস দেম হু হেল্প দেমসেলফ, নাকি গড হেল্প দোজ, বলো তো? গড হেল্প দোজ। কেন আমরা দে দেম, এমনিতে বলতে পারি গড হেল্প দেম, আল্লাহ তাদেরকে সাহায্য করে, কোনো সমস্যা নেই, কিন্তু যখন বাক্যটা বলছো গড হেল্পস দোজ হু হেল্প দেম, ওই যে হু আছে, হু এর পূর্বে আমরা দেম না বসে কি বসাইছি বলো? দোজ। বলো আমার সাথে, রিলেটিভ প্রোনাউন হু হুমের পূর্বে বলো। রিলেটিভ প্রোনাউন হু হুমের পূর্বে দে দেম না বসে দে দেম না বসে কি বসে? দোজ বসে। কথা বুঝছো কিনা? ওকে, আচ্ছা আসো। ইমাম আহমদ হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চুপ থাকে সে নাজাত পায়। হুম হুম, কি? নো 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 নো, কাজ আছে, কাজ করছি বাবার এখানে, বাবা দাঁড়াও। হুম, স্যার বলবো এটা? হ্যাঁ বলো, এটা নোট 10, স্পষ্ট নোট 10, হ্যাঁ। It is stated from Imam Ahmad ibn হুম, হুম, Hanbal, না না Imam না, দরকার নেই, Muslim. প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইড, বাকিটা দরকার নেই আমার, হ্যাঁ। Rasul Sallam said, the person who keeps silence gets free from Jahannam. কিপ সাইলেন্স কেন বলছো, কিপ সাইলেন্স কেন কও? কিপ সাইলেন্সের তো মারাত্মক সমস্যা। হ্যাঁ, আচ্ছা তাহলে আরো দেখো, এটা দেখো, তাহলে হি হু রিমেইনস সাইলেন্ট, হি হু কিপস সাইলেন্ট, এবার আমারে বলো, হ্যাঁ উইল বি প্রোটেক্টেড, তাই না? উইল বি সেফ। আচ্ছা, এবার আমারে বলো উইল রিমেইন সেফ, এবার বলো হি এর ভার্ব কোথায়? উইল বি স্যার। উইল বি প্রোটেক্টেড। বলো আমার সাথে, হি উইল বি প্রোটেক্টেড, হি উইল বি সেফ, হি উইল বি সিকিউরড, তাই না? হিটাকে, হু হিটাকে, রিমেইন সাইলেন্ট। স্যার যে এটা হু চুপ adjective, থাকে। রিমেইন সাইলেন্ট। এটা অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? কথা কি আমি বুঝতে পারছি? জি স্যার। সিকিউরড, সেফ, তাই না? স্যার নাজাত পায় আছে, তাহলে উইল বি কেন হলো? ও নাজাত পায়, ও আম, তো নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়, ও আচ্ছা ফিউচারে চলে গেছে, তাই না? তাহলে তাহলে
আহ, তাহলে তাহলে ইজ দাও, তাই না? তাহলে আমরা উইল বি না দিয়ে, মানে আমি তাহলে ইজ দিয়ে দিই, সমস্যা আছে নাকি? হওয়া নিরাপদ এরকম। হুম, হি ইজ প্রোটেক্টেড, তাহলে তো সে নাজাত প্রাপ্ত, সে হয় নিরাপদ তো তাহলে সে সে নিরাপদ আর কি। সিকিউর। হ্যাঁ, হ্যাঁ, হি ইজ সিকিউর, হু রিমেইন সাইলেন্ট, তাই না? এই বুঝছো তো? ডান, 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 ক্লিয়ার, ওকে। সামনে যাবো। ওকে আমি স্যার। আনাসিন যে নিরাপদ থাকতে চায় তার চুপ থাকাটা আবশ্যক। সেম, তার চুপ থাকা আবশ্যক ইংলিশ। হ্যাঁ, এটা প্রিন্সিপাল ক্লজ কোনটা বলো? তার চুপ থাকাটা আবশ্যক। তাহলে বলো, ইংলিশ বলো, হি শুড কিপ সাইলেন্ট, নাকি হি শুড কিপ সাইলেন্ট? এবার বলো হিটাকে। Who wants to be safe? হু ওয়ান্টস টু কিপ সেফ, ওকে। তাহলে আমি কি করছি, হু এভার ওয়ান্টস টু বি সেফ অথবা হার্মলেস, ইট ইজ নেসেসারি ফর হিম। দরকার নেই, আমি এত ওইটা করে দিই। হ্যাঁ, কোনটা এখন কি বলছিলাম না যে, কোনটা বলছিলাম অনুবাদ? এটা আমরা ওই ওই সিস্টেম করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যে নিরাপদ থাকতে চায় তাহলে তার চুপ থাকাটা হ্যাঁ, তাই না? এত ঝামেলা দরকার নেই। হ্যাঁ, আমি ওই যে অবশ্য হি শুড, বলো এটা কি রাখবো এটা স্যার, নাকি ওইটা? হ্যাঁ, হ্যাঁ, আর দি পারসন হু ওয়ান্টস টু স্টে সেফ, সাইলেন্স ইজ এ মাস্ট ফর হিম, এটা দিলে? না হবে না। দা পার্সন, পার্সনে ভার্ব কই তুমি আমার বলো। দা পার্সন হু বলছো, ভালো কথা। এবার বলো পার্সনে ভার্ব কই? ও আচ্ছা। বলো বলো, হয়েছে, বুঝছো কিনা কাহিনীটা কি বুঝছো? কি বলছিলাম না, হি, জি স্যার, বুঝতে পারছি। ডব্লিউএইচও, হি হু ওয়ান্টস টু বি সেফ, তাই না? শুড, শুড বা মাস্ট, তাই না? এই বলো, তাহলে আমারটা চলে না, তাহলে বলো হি, হি, হ্যাঁ ঠিক আছে। তাই না, তাই না? 20 মিনিটস। স্যার এটা কি মাস্ট দিয়ে করা যায়? হি মাস্ট বি সাইলেন্ট ইফ হি ওয়ান্টস টু বি হ্যাঁ, সেফ। মাস্ট কিপ সাইলেন্ট আর মাস্ট বি সাইলেন্ট একই কথা, রিমেইন আর কিপটা একই কথা, জানো তো? হ্যাঁ, জি। এবার আমারে বলো, এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ কোনটা? স্যার, শুড রিমেইন সাইলেন্ট। কে? হি শুড হি রিমেইন শুড সাইলেন্ট। রিমেইন শুড। সাইলেন্ট। হি শুড রিমেইন সাইলেন্ট, আমি কি বুঝাইতে পারছি? তাহলে হি শুড বি সাইলেন্ট, হি শুড বি সাইলেন্ট, হি শুড রিমেইন সাইলেন্ট, হি শুড কিপ সাইলেন্ট, তাই না? হিটাকে, হু ওয়ান্টস টু বি সেফ। তাই না, তাই না? বুঝছো না? এটাই ভালো লাগে আমার, সব ঝামেলা মুক্ত। যত প্রকার ইবাদত আছে এর মধ্যে চুপ থাকা একটি নফল ইবাদত, এবং অল টাইপস অফ ইবাদত, তাই না? না, যত প্রকার ইবাদত আছে যদি বলি সব প্রকার ইবাদতের মধ্যে, তাই না, তাই না, কি বলো? এদিকে এবং অল কাইন্ডস অফ ওয়ারশিপ, ইবাদত, চুপ থাকা একটি নফল ইবাদত। চুপ থাকা একটি নফল ইবাদত ইংলিশ কি বলো? চুপ থাকা, কিপ সাইলেন্ট, কিপিং সাইলেন্ট। কিপিং সাইলেন্ট অথবা বিং সাইলেন্ট, রিমেইনিং সাইলেন্ট, তাই না? বিং, টু কিপ, কিপিং, রিমেইনিং, তাই না? না, নাকি 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 কোন সমস্যা আছে? ইজ এ নফল বা এক্সট্রা সাইলেন্ট, ওয়ারশিপ। শুধু সাইলেন্স দিলে হবে না স্যার? যত নীরবতা, নীরব থাকা, তো থাকা বলছে তো, তুমি বিং সাইলেন্ট দাও, কিপিং সাইলেন্ট দাও, টু কিপ সাইলেন্ট দাও, রিমেইনিং সাইলেন্ট দাও, বুঝো নাই? জি স্যার। আচ্ছা, তারপরে
বাবা আমি জানি না এসব। এই দেখো মাশাআল্লাহ, এই যে রুসাফাকে কাজ, রুসাফা কিন্তু লক্ষ্মী মেয়ে জানো আমাদের। এই যে দেখো রুসাফাকে আমি পড়া, এই যে ইয়ে করতে, আমি ক্লাস শুরুর আগে ভার্ব আর নাউন শনাক্ত করতে দিয়েছি, লিখছে এই যে। তা এই উল্টা দেখো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। তুমি বলবা না, তোমার বলতেছে, এই যে কানে কানে তুমি শোনো, বলো। হ্যালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখছো তোমাকে সবাইকে। অনেক সুন্দর হয়েছে। রুসাফাকে কালকে ডাক। থ্যাংক ইউ রুসাফা। অনেক সুন্দর সবাইকে হয়েছে। কালকে ডাক্তার বলেছে, কি বলেছে না? অসম। অসাম গার্ল। হ্যাঁ, আপনার লেখা অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওকে, তুমি দেখো দেখো তোমাকে দেখা যায় না তো। ঠিক আছে, ওকে, হ্যাঁ দাও, ঠিক আছে, দেখছো তোমাকে ভেরি গুড লিখেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো কি, উম, কোথায় এই অহেতুক কথাবার্তা ও, আচ্ছা আচ্ছা, এই অনুবাদের মধ্যে কি শুধু অনুবাদে নিতেছো নাকি আত্ম উন্নয়ন হচ্ছে কিনা আমি জানি না, জি নাকি স্যার। শুধু এটা কিন্তু মেসেজ নিও এখান থেকে। হ্যাঁ, চুপ থাকলে মানে নীরব আছে, এটা কিন্তু মানে এটা সুন্নাত, এটা কিন্তু অনেক বড়, এটা আমরা দেখছি, এটা আসলে সত্য কথা। আচ্ছা, তারপর দেখো নফল ইবাদতের মাধ্যমে বান্দা বান্দা আল্লাহর নিকটে লাভ করে। হুম, তাহলে বলো বান্দা ইংলিশ কি? সার্ভেন্ট। নৈকট্য লাভ করা ইংলিশ কি? আমি স্যার সার্ভেন্ট দি ম্যান দি দিতে পারো, ওরশিপার আমেন, গেটস ক্লোজ রিলেশন টু আল্লাহ থ্রু নফল ওরশিপ। বাই নফল ওরশিপ, তাই না? তাহলে থ্রু নফল ওরশিপ দ্য সার্ভেন্ট গেটস ক্লোজার টু আল্লাহ, তাই না? বান্দা বা পিপল, পার্সন, এমেন, সার্ভেন্ট না দিয়ে তুমি এমেনও দিতে পারো, তাই না? আচ্ছা, অহেতুক আহ, অহেতুক কথাবার্তা ও অনর্থক কাজের চেয়ে চুপ থাকাটা অধিক উত্তম ও উপকারী। বলো 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 বলো, এটা কি সাবজেক্ট কি এখানে? আমি সাইলেন্স। ইয়াটা, তাহলে সাবজেক্ট হলো চুপ থাকাটা। চুপ থাকা ইংলিশ কি? রিমেইনিং সাইলেন্ট অর বিং রিমেইনিং সাইলেন্ট। সাইলেন্ট, বিং সাইলেন্ট, কিপিং সাইলেন্ট। ইজ ইজ কিনা মোর উত্তম, ইজ বেটার, Is and better more and beneficiary and more beneficial বা more useful ইউজফুল। than unnecessary talk and useless activities, তাই না? এরকম না? তাহলে সাইলেন্ট, তাহলে আমি এই যে তুমি যেটা বলছিলে না, ওই যে কিপিং সাইলেন্ট, না যে তুমি যদি দেখেন সাইলেন্স, এখানে অর্থের কোনো সমস্যা হয় না। তাহলে কিপিং সাইলেন্ট, কিপিং দিলে কি সাইলেন্স দিবা না সাইলেন্ট দিবা? সাইলেন্ট। সাইলেন্ট। হ্যাঁ, আর যদি আমরা সরাসরি সাইলেন্স দাও তাহলে এটা নাউন করে দিতে পারো। সাইলেন্স ইজ বেটার দেন এন্ড মোর হেল্পফুল বা বেনিফিশিয়াল দেন আননেসেসারি কনভারসেশন অথবা আননেসেসারি টক এন্ড ইউজলেস অ্যাকশনস। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান আনে সেজন্য তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ এবং তার আখিরাতের উপর ঈমান আনে সেজন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর ওই গ্রিন কালার, আচ্ছা, আর যে ব্যক্তি, আচ্ছা ওইটা গ্রিন কালারের খাতা দাও। তিনটাই আমরা কমপ্লেক্স সেন্টেন্স পাইলাম, তাই না? হ্যাঁ, তাহলে বলো মূল বাক্যটা কি এখানে? ব্যক্তি যেন মেহমানকে সম্মান করে। এখন দা পারসন, এ ম্যান, শুনো, এ ম্যান শুড, হি বা হি শুড, হ্যাঁ বলো, দা পারসন শুড, বলো কাকে কাকে রেসপেক্ট করা? A person should, you should, we should, he should, the man should, the person should respect কি বলো? গেস্টস। পার্সনের পরিচয় কি? পার্সনের পরিচয়টা কি? আল্লাহর উপর আখিরাতের উপর যে ঈমান আনে। তাহলে হু বিলিভস ইন, বলো হু বিলিভস ইন আল্লাহ এন্ড দ্য হিয়ার আফটার। হিয়ার আফটার মানে কি? স্যার আমি করেছি ওখানে আখিরাতে রেখে আখিরাত, দিয়েছি। আখিরাত, আখিরাত, নো প্রবলেম। তাহলে in this context prophet sallallahu alaihi wasallam said, he who believes in Allah and akhirah, the hereafter, should respect the guest, his guest.
তাহলে আমার মূল ক্লজটা আমারে বলো। হি শুড রেসপেক্ট, হি শুড রেসপেক্ট হিজ গেস্ট। ক্লিয়ার ক্লিয়ার। আর আমরা সাবঅর্ডিনেট ক্লজ দিল হু বিলিভস ইন আল্লাহ। হ্যাঁ, স্যার হ্যাজ টু হি, দিলে কি হবে? হ্যাজ টু হ্যাঁ রেসপেক্ট। দাও, শুড আর হ্যাজ টু। হ্যাজ টু, হ্যাজ টু দিলে সমস্যা, হ্যাজ টু তে সমস্যা আছে, সমস্যা নেই। তবে হ্যাজ টুর চেয়ে শুডটা সুন্দর হয়, উচিত, বুঝছো? আচ্ছা, তারপরে সেম কথা। তাহলে হি হু বিলিভস ইন আল্লাহ এন্ড আখেরা শুড নট ট্রাভেল বা হার্ট হিজ নাইবার নাইবার। আর 3 নম্বরে বলছেন কি, হি হু বিলিভস ইন আল্লাহ এন্ড আখেরা শুড স্পিক গুড টক অর রিমেইন সাইলেন্ট। 3টা কথা বলছে। তাহলে যারা বিশ্বাসী তাদের 3টা পরিচয় হলো, কি কি বলো? 1 নম্বর হইলো মেহমান আসলে কি করা, বলো? সম্মান করা। তাকে খুব সম্মান করা। খুব ভাইটাল বিষয় এটা আমাদের বাংলাদেশে আতিথেয়তা। আমরা আমরা সবাই এমনি বাংলাদেশের মানুষের ঐতিহ্যগত ভাবেই কিন্তু অতিথি পরায়ণ, এটা জানো? আচ্ছা, জি স্যার। তারপরে এটা এবং এটা ধরে রাখা, এটা অনেক বড় একটা সম্পদ, তাই না? মেহমান, আমরা আমরা বাঙালিরা মানে হয় এটা স্বভাবগত ভাবেই অতিথি পরায়ণ, তাই না বলো? ছোটবেলায় বা ইয়ে দেখো, আমাদের খালাম্মা খালু নানা নানি আসলে, মামা মামি আসলে আমাদের আনন্দে আত্মহারা, তাই না? দ্বিতীয় পরিচয়টা কি? সে কি করবে বলো? এই দ্বিতীয়টা কি না, প্রতিবেশীদের কষ্ট না দেয়। এটাতে কিন্তু আমরা আবার একটু খুব ইয়ে আছি, তাই না? এটাতে মানে আমরা উম, সচেতন না। কি বলো তোমরা? জি স্যার। প্রতিবেশীর হক মনে হয় আমরা অধিকাংশ ক্ষেত্রে আদায় করতে পারি না, এটা আমার ধারণা। আর 3 নম্বরে হইলো, তৃতীয় পরিচয়টা হলো উম ভালো কথা বলা, নাইলে কি করা বলো? চুপ থাকা। আচ্ছা, তাতে তোমার ভিতরে একটা প্রজ্ঞাবান, এটা কিন্তু প্রজ্ঞার প্রধান শর্ত। এই যে উল্টা ফালতু ফালতু আউল ফাউল আসেন, মানে অনেকে আছে যে বলতে থাকে কি হাবি যাবি সারাদিন, ওইজনের কথা, উরি বাবা, ডিসগাস্টিং কারে বলে। কার কি কথা আছে মানে সে ওদিকে বোধ করে, মানে পরনিন্দা, বিপজ্জনক রকমের একটা টেন্ডেন্সি আছে। সুযোগ পেয়ে বসলেই তুমি তুমি 2 জন বন্ধু 3 জন মিলে বসে বসে আমরা ওই অমুক তমুকের ইয়ে করা শুরু করি। মনে রাখবো, এটা কিন্তু একেবারেই মানে পুয়োর মেন্টালিটি। মানে এটা দেখবে যে তার ভিতরে আলো নাইতো, বা ধরো চিন্তা শক্তির পরিধি কম, এই জন্য পশ্চাৎপদ অন্যের ইয়ে নিয়ে বেশি ঘাটাঘাটি করে। এটা আমাদের দেশে প্রকট 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 সমস্যা। আচ্ছা, তারপরে দেখো স্যার একটা একবার, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার পেপার পড়তে গিয়ে প্রায় একটা ওয়ার্ড পাই লুমস। এখন এই বৃদ্ধি লুমস পাওয়া, ওয়ার্ডটা লোম মানে স্যার বৃদ্ধি এটা পাওয়া। স্যার এক এক সময় দেখি এক এক ভাবে এক এক এই জায়গায় অর্থ, হ্যাঁ হ্যাঁ ইয়া হ্যাঁ, এক করে এক এটা সময়, স্যার হ্যাঁ এক্সাক্ট হোমোগ্রাফ। অর্থটা কি? লোম মানে বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পাওয়া। হুম, আরেক জায়গায় স্যার জলবায়ুর কিছু দেখলাম এই লুমসে আবার তাও লিখছে বৃদ্ধি অভিযোজন পাওয়া। এরকম টাইপের। না না না, বুঝেছো না, ওই বৃদ্ধি পাওয়া আর কি, আশঙ্কা বৃদ্ধি পেলে। স্যার থিমেটিক একবার কোশ্চেন নিয়ে একটা কোশ্চেন ছিল, বলবো? বলো। স্যার কোশ্চেন যদি এরকম হয় যে অ্যাকর্ডিং টু প্যাসেজ, তখন তো স্যার আমি শুধুমাত্র প্যাসেজ যেটুকু আছে সেটুকুই লিখবো, তখন তো আর নিজে থেকে কিছু লিখবো না। না, তারপর লাইনটা মানে প্যাসেজ থেকে লিখবে, নিজে থেকে কিছু লিখবে না। অ্যাকর্ডিং টু প্যাসেজ বলে নিজের কিছু লেখা যাবে না, উচিত হবে না। আর স্যার সামারির ক্ষেত্রে স্যার যতগুলো মানে ইয়া প্যাসেজের মধ্যে প্যারা আছে, সেখান সবগুলো থেকে কি আমি 1-2 লাইন করে আইডিয়া নিয়ে তারপরে সেটাকে সামারি করে লিখবো? থিমেটিক কোশ্চেন যদি তুমি পর্যায়ক্রমে চিন্তা করো, একটার পর একটা সামারি দাঁড়াবে শিওর। আচ্ছা আগামী স্যার, ক্লাসে থিমেটিক কোশ্চেন আবার করাচ্ছি তো, এটা করে ঠিক সলভ আছে। করাবো। আচ্ছা দেখো, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার ব্যাপারে যে বিষয়ে ক্ষতির আশঙ্কা করেন, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করেন কোন বিষয়? তো এটা আমি আমি আমার মতো করে, ও মেসেঞ্জার অফ আল্লাহ, এবং অল দা থিংস ইউ ফিয়ার অ্যাবাউট মি, হুইচ ওয়ান ডু ইউ ফিয়ার দ্য মোস্ট?
তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিভ ধরলেন। মুহাম্মদ টুক হিজ কি বলো, হোল্ড হিজ, হেল্ড হিজ কি বলো, উম, জিভ ধরলেন এবং বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে হেল্ড হিজ টাং, তাই না, টাং জিবা ধরলেন, এন্ড টোল্ড এবং বললেন, কি বললেন? জবানের হেফাজত করো, তাহলে মানে গার্ড ইউর টাং, প্রোটেক্ট ইউর টাং, তুমি তোমার জবানের নিরাপত্তা নাও, তাই না? ওকে, কারণটা কি, ব্যাখ্যাটা বলছে যে কারণ এর দ্বারাই সবচেয়ে ক্ষতির আশঙ্কা বিদ্যমান, বিকজ বাই দিস দেয়ার ইজ দ্য গ্রেটেস্ট রিস্ক অফ হার্ম। ওকে, আচ্ছা, দুনিয়া ও আখিরাতের প্রভূত কল্যাণ লাভের জন্য ইসলাম মানুষকে চুপ থাকতে উৎসাহিত করেছে। বলো সাবজেক্ট কি বাক্যের, দ্রুত বলো, দ্রুত। ইসলাম। ইসলাম উৎসাহিত করেছে, ভার্ব কি? স্যার এনকারেজ। এনকারেজেস। কাকে উৎসাহিত করেছে? মানুষকে। মানুষকে। তাহলে ইসলাম এনকারেজেস পিপল, তাই না? এরপরে চুপ থাকার, টু থাকায়। কিপ সাইলেন্ট, টু রিমেইন সাইলেন্ট, 4। এরপরে কল্যাণ লাভের জন্য, ইংলিশ কি? ফর দ্য ওয়েলফেয়ার। ফর দ্য বেটারমেন্ট, ফর দ্য ওয়েলফেয়ার। হ্যাঁ, ফর দ্য ওয়েলফেয়ার দিলাম, তুমি আরো সুন্দর অর্থ হবে, আমরা মূলটা দাঁড় করাই। হ্যাঁ, এরপরে কি বলো? ইন দুনিয়া এন্ড আখিরা, আখিরা। ইন দ্য ওয়ার্ল্ড এন্ড দ্য লাইফ আফটার ওয়ার্ল্ড, তাই না? ওকে, তো এই তাহলে এই যে সাবজেক্ট ভার্ব ধরে আমরা শেষ থেকে শুরুর দিকে, ইসলাম ইন্সপায়ার এনকারেজেস পিপল টু রিমেইন সাইলেন্ট ফর হিজ বেটারমেন্ট অফ দিস ওয়ার্ল্ড এন্ড দ্য হিয়ার আফটার। ওকে, তারপরে আসো, তাছাড়া অহেতুক ও অনর্থক কথাবার্তার মাধ্যমে মিথ্যাচার, অমূলক সন্দেহ ও অযাচিত বিষয় এবং গীবত বা পরনিন্দা থাকে। তাছাড়া অহেতুক ও অনর্থক কথাবার্তার মধ্যে বলো, মিথ্যাচার, অমূলক সন্দেহ, অযাচিত বিষয়, উপনয়, বলো। হ্যাঁ, বলো এটা কেমনে কি করতে চাও, বলো। falseness, unnecessary Besides, suspicion, besides in, and murder, besides in কি gibber বলো, and mischief. in unnecessary and useless talk, তাই না? তাহলে আছে কি, দেয়ার ইজ, বলো কি, দেয়ার আর, দেয়ার ইজ লাইং, এরপরে কি বলো, অমূলক সন্দেহ কি, ডাউট, মানে আননেসেসারি ডাউট। আননেসেসারি ডাউট। Suspicion দিলে হবে? হ্যাঁ, মানে জন সাসপেশন। হ্যাঁ, এরপরে অযাচিত বিষয়, আননেসেসারি ইস্যু। গিবত ইংলিশ কি? ব্যাকবাইটিং। ব্যাকবাইটিং। পরনিন্দা কি বলতে পারবো? পরনিন্দা কি, এনিওয়ান? পরনিন্দা এগুলো কি কি হ্যাঁ, ক্রিটিসাইজিং বা ইনসাল্টিং এগুলো দিলে হবে? এগুলো ইনসাল্টিং নো, ব্যাকবাইটিং মানে গিবতে দিয়ে দিবা। গিবত যদি না পারো, পরনিন্দা গিবত, হ্যাঁ, যদি ইয়া না পারো তাহলে দিয়ে দিও আর কি, মানে কাছাকাছি সব দিয়ে দিও। স্ল্যান্ডার হলো, এটাকে বলা হয় বহতান। গিবত হলো বহতান, গিবত আর বহতান। আচ্ছা, ওই যে বিসাইডস অ্যাপার্ট ফ্রম দ্যাট, আচ্ছা, আননেসেসারি এন্ড ইউজলেস টক ইনক্লুডস falsehood, unconfirmed, unproven suspicions, and unwanted matters, and backbiting or slander। যে শব্দগুলো তোমার মনে পড়ে দিয়ে দিও। আচ্ছা, বলো তো গিবত মানে ব্যাকবাইটিং আর স্ল্যান্ডারের মধ্যে পার্থক্য কি? গিবত মানে কি? গিবত কোনটা? হোয়াট ডু ইউ মিন বাই গিবত? গিবত হচ্ছে স্যার একজনের কথা তার অনুপস্থিতিতে আরেকজনের সাথে আলোচনা করা, মানে খারাপ কথা। এটা কি সত্য না মিথ্যা যেটা তার পেছনে বলতেছে? সেটা মিথ্যা। না, সত্য। স্যার সত্য দুইটাই। এবং তুমি শেষ সত্য মূল্যে কথা করতে বলছো, পারবে। তুমি যা বলছো সত্যই বলছো। সত্য মিথ্যা দুইটাই বলে গিবত হবে। নো, মিথ্যা তো হইতে পারে না। তুমি তার বিরুদ্ধে যা বলছো তা সত্য বলছো। সত্য কথা বললেই তুমি এমন কাজ অপরাধী, অর্থাৎ তার বিরুদ্ধে সত্য কথাই বলছো তার অগোচরে, কিন্তু তার খারাপ কথাটা বলছো। এটা হলো গীবত। আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা। এরপর বলছো যে তোমরা কি কেউ মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আরে বাবা, চিন্তা করে দেখো, পরনিন্দা করা কত কঠোর হবে না। আর সেই কাজ করে নাই, তুমি পিছনে যে বলছো সেই কাজটা করছে, এটার কোনো সংজ্ঞাই নাই। এটা হলো বহতান। এটা গীবতের তো ভয়াবহতা দেখাই দিচ্ছে। আর বহতান হইলে তো তাকে মানুষের রাখা যাবে না, মানুষের পর্যায়ে রাখা যাবে না। হ্যাঁ, খুব সাবধান।
তোমরা একটা সিদ্ধান্ত নাও যে আমি প্রত্যেক ক্লাসে প্রিলিমিনারি গ্রামারের কারোর অগোচরে পরনিন্দা করবো না, ছেড়ে দাও টোটাল। তুমি অনেক অনেক দিক থেকে বাঁচা যাবে, শিওর 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 শিওর, নিঃসন্দেহে। মানে একদম সিদ্ধান্ত না যে আমি তার পিছনে অগোচরে আমি খারাপ কথা বলবো না, কিন্তু বলতে ভালো লাগে। তার পেছনে খারাপ কথা, তার পরনিন্দা করতে খুব ভালো লাগে, নয় করবো না। এটা মানে ডকুমেন্টারি লেখার লেখার যে আজকে থেকে আমি গীবতই করবো না, কারোর বিরুদ্ধে কারোর মানে পরনিন্দা করবো না, শুনবো না, আমার সামনে কারোর করতেও দেবো না। এটা তুমি একটু সংকল্প আকারে লেখা দিলো, দেখবা যে তোমার ইউর লাইফ উইল বি ভেরি স্মুথ, ভেরি স্মুথ। ওকে। ও, তারপরে এখানে আমরা শেষ পর্যন্ত চলে আসছি। অল দিজ আর গ্রেট সিনস, সমস্যা নেই। অহেতুক ও অনর্থক কথাবার্তার মাধ্যমে মানুষ শুধু নিজের ক্ষতি সাধন করে না, তাহলে বাই ইউজলেস এন্ড ফাউল টক ম্যান ডাজেন্ট হার্ম অনলি ফর হিমসেলফ, তাই না? বাট অলসো হার্মস, কি বলো, আদার্স, তাই না? জি স্যার। তারপরে অন্য এন্ড অন্যকে কষ্ট দেওয়া ইংলিশ কি বলো? কষ্ট দেওয়া ইংলিশ কি? and gives অন্যকেও pain to others. গিভস পেইন টু আদার্স বললে ইনাফ, চলবে। হ্যাঁ, এরপর এটা কি? এ ব্যাপারে মুসলিম মুমিন মুসলমানদের সচেতন থাকা জরুরি তাহলে তাহলে It is শুড বি urgent to be concerned ওকে। for all Mumin Muslim in this regard. আমি বিলিভার্স এন্ড মুসলিম দিচ্ছি, আচ্ছা মুমিন মুসলিম দিলে হবে। আচ্ছা, থ্রু দা unnecessary and futile talk, people not only harm themselves but also harm others and cause pain to others. Fine. It is important for believers and Muslims, মানে it is মুসলমান এবং মুমিনের মধ্যে পার্থক্য আছে কিন্তু, to be aware of this. Okay. আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি তার জবান হেফাজত করবে, চরিত্র রক্ষা করবে, আমি তার জান্নাতের দায়িত্ব নেব। বলো প্রিন্সিপাল ক্লজ কোনটা? আমি তার আমি তার জান্নাতের দায়িত্ব নেব। জান্নাতের দায়িত্ব নেব। I will take care. I will take the responsibility of Jannat for him, for the person, তাই না? তাই না? I Yes, will sir. take the responsibility of Jannat. I will take the charge of Jannat for the person. Personটা কে? যে ব্যক্তি Who? তার জবান হেফাজত করবে ও চরিত্র তাহলে জবান Who হেফাজত will করা stand মানে কি? with us জবান in হেফাজত character. করা মানে কি? Who protects, who guard, who protect his কি? টাং Tongue and character. সাংঘাতিক কথা না? উফ, এটা ভয়াবহ, মানে অনেক কঠিন, আচ্ছা, তাহলে কি হুয়েভার, আমি এভাবে অনুবাদ করছি, হুয়েভার প্রোটেক্টস হিজ স্পিচ এন্ড গার্ডস হিজ ক্যারেক্টার, আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ। হুয়েভার মানে যে, এটা হলো ইনডিফিনিট রিলেটিভ প্রনাউন ব্যবহার করছি। তুমি চাইলে আমি একটু আগের জন্য বলছি ওইভাবে করতে পারবা। Sir, জবানের the person protect কে হবে স্যার, the person who will protect. হ্যাঁ, তা পারসন, আমরা কি করছি ধরে বল, দা পারসন উইল, The person who will protect his tongue and character, I will bring the responsibility of না Jannah. হইলো কোনো কথা, তুমি নিজে বলো পার্সনের ভার্ব কই? পার্সনের ভার্বটা কোথায়? এই তুমি কি বুঝছো বিষয়টা? দা জি স্যার। পার্সন হু দিয়ে একটা বাক্য বলছে, আর পার্সনের ভার্ব কই? ওকে, ডান। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি, জবানের অপব্যবহারের ফলে অনেক অপরাধ গুনাহের দ্বার খুলে যায়। তাহলে জবানের তাহলে মিস ইউজ অফ স্পিচ, মিস ইউজ অফ কনভারসেশন, মিস ইউজ অফ টাং, তারপরে ওপেন্স দ্য ডোর অফ মেনি ক্রাইমস অ্যান্ড সিনস, তাই না? সুন্দর অনুবাদ কিন্তু এটা। জবানের অপব্যবহারের ফলে অনেক তাহলে এটাও তাহলে ফলে অনেক দা ডোর অফ সিন, হ্যাঁ, ক্যান বি ওপেন, তাই না? অথবা ওপেন্স বিকজ অফ দা মিস ইউজ অফ টাং, তাই না? স্পিচ।
এরপরে গালমন্দ, গীবত, পরনিন্দা, মিথ্যা বলা সবই জবানের মাধ্যমে সম্বোধিত হয়, হয়। তাহলে ব্যাক বাইটিং, স্ল্যান্ডার এন্ড লাইং অল আর ডান বাই স্পিচ, থ্রু স্পিচ, তাই না? সবই গালমন্দ, গীবত, পরনিন্দা সবই হাদিসের ভাষ্যমত এই সবই। তাহলে অ্যাকর্ডিং টু হাদিস অল দিস পেভস দ্য ওয়ে টু হেল, পেভ দ্য ওয়ে, পথ খুলে দেয়া। এটা কি লাস্ট প্যারা আসছে? হ্যাঁ। হুম। এখন আমরা কি বললাম দেখো, এরপরে হলো নীরবতা, পরিশ্রমবিহীন ইবাদত। ইবাদত অনেক ধরনের রয়েছে। দেয়ার আর মেনি টাইমস অফ ইবাদত, ফিজিক্যাল, মেন্টাল, ফিজিক্যাল, ইকোনমিক এন্ড বোথ ফিজিক্যাল এন্ড ইকোনমিক। দেখো আমি কিন্তু বারবারই, সাইলেন্স ইজ ওরশিপ উইদাউট লেবার, হ্যাঁ। দেয়ার আর মেনি টাইপস অফ ওরশিপ, ফিজিক্যাল, ফিনান্সিয়াল অর এন্ড কম্বাইন্ড অফ বোথ ফিজিক্যাল এন্ড ফিনান্সিয়াল ওরশিপ। বুঝছো কিনা? দ্বিতীয়বার এটা ওরশিপ না লিখলেও হয়, ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, এরপরে হলো উম উম, কিন্তু দেখো, কিন্তু নীরবতা এমন একটি ইবাদত যাতে শারীরিক ও আর্থিক কোনো কিছুরই প্রয়োজন হয় না। তাহলে বাট সাইলেন্স ইজ এ ফর্ম অফ অথবা কাইন্ড অফ ওরশিপ দ্যাট ডাজেন্ট ডিমান্ড বা রিকোয়ার এনিথিং ফিজিক্যাল অর। তাহলে এই লাইনটা খুব চমৎকার একটা কথা। বলো, পৃথিবী আমাদের যত ইবাদত আছে কয় ধরনের? তাহলে বলো, যত আমরা ভালো কাজ করি সকল ধর্মেই, সকল ধর্মের কথা বলো, এটা শুধু পার্টিকুলার ইসলামের কথা বলার দরকার নাই, সকল ধর্মেই বলো যে পুণ্যের কাজগুলো কয় ধরনের? 2 ধরনের। 2 ধরনের। 3 ধরনের। একটা হলো শারীরিক, যেমন শারীরিকটা বলো তো, শরীর দিয়ে মানে অনেক পরিশ্রম পরিশ্রম করে করি, তাই না? হুম। 2 নম্বরে আর্থিক ইবাদত, দান সদকা করলাম। এবং শারীরিক এবং আর্থিক, যেমন একটা উদাহরণ তো, শারীরিক এবং আর্থিক। হজ পালন করা। হজ। হজ, হজ আমরা। তাহলে কিন্তু নীরবতা এমন একটি ইবাদত যাতে কি নাই বলো, শারীরিকও পরিশ্রম দরকার নাই, আর্থিকও কোনো ইয়ার দরকার নেই, হ্যাঁ। কুমারী মাতা, মানসিক চাহিদা। আর মানসিক, আর কি এখানে করে মানসিক? সাজদার দিয়ে করলে হবে, সাজদার হ্যাঁ হ্যাঁ, কি হবে, সাজদার। সাচ দ্যাট মানে কোন জায়গায় সাচ সাচ দ্যাট ঢুকা? But silence is such a worship that there is no need of হ্যাঁ physical and হ্যাঁ, economic. নিঃসন্দেহে হবে, নিঃসন্দেহে। আমি তো বাংলা বাংলা অনুবাদ করছি, নো, নি 100%। হুম, আচ্ছা ঠিক আছে। আহ, ওই সাচ, ওকে, হ্যাঁ। কুমারী মাতা, তাহলে তাহলে ভার্জিন মাদার হজরত মারিয়াম, যাকে মেরি বলা হয় আর কি। তাহলে কুমারী মাতা হজরত যখন নবজাতক শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে জনসম্মুখে এলেন, তো হয় মেরি, ভার্জিন মাদার মারিয়াম সিদ্দিকা কেম ইন পাবলিক উইথ হিজ সান ঈসা, মানে যীশু খ্রিস্টকে নিয়ে আসলেন। তাহলে when the virgin mother হজরত মরিয়ম came to the public with her কি বলো নিউবর্ন বেবি সান প্রফেট ঈসা ইন হার আর্মস, তার বাহুতে করে নিয়ে আসছেন। আহ, তখন প্রশ্নবাণে জর্জরিত হয়ে তিনি বললেন, বলতো প্রশ্নবাণে জর্জরিত হয়ে ইংলিশ কি? bombarded question. হ্যাঁ হ্যাঁ, This is he was questioned severely. আমি দিছি কি জানো, শি ওয়াজ শ্যাটার্ড বাই দ্য বাই কোশ্চেন। শ্যাটার্ড মানে, শ্যাটার্ড মানে কি, বিদীর্ণ হয়ে গেছে আর কি, শ্যাটার্ড, তাই না? শ্যাটার্ড বাই দ্য বাই কোশ্চেন্স, তিনি একদম প্রশ্ন মানে জর্জরিত হয়ে গেলেন। এন্ড সেইড, এবং বললেন, আমি রহমান আল্লাহর জন্য রোজা রেখেছি, আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে শিওরলি আমি রোজা রেখেছি, ইংলিশ কি, আই হ্যাভ ফাস্টেড। কার জন্য আমি রোজা রেখেছি? কার জন্য? ফর দ্য সেক অফ আল্লাহ দ্য মার্সিফুল, দ্য মোস্ট মার্সিফুল, রহমান, কমা টুডে আই উইল নট স্পিক টু এনি হিউম্যান বিং, অথবা আই উইল স্পিক উইথ নান, আমি কারোর সাথে কথা বলবো না। কথা বলছো কিনা?
হাওয়েভার অনুবাদের মাধ্যমে আমি আশা করি একটা মোরাল কাউন্সিলিং তোমার ভিতরে যাওয়ার কথা। আম, সিদ্ধান্ত নিবা যে ওই যে তাতে দেখবা যে তুমি তোমার ভিতরে একটা ইয়া বের হয়ে আসবে, কি বলতো, মানে প্রশান্তি। আর ক্রিয়েটিভ কমিউনিকেশনটা খুব দরকার। তো এগুলা দেখবা যে ওই হাবিজাবি ফাউল টকের কারণে ক্রিয়েটিভ কমিউনিকেশন হয় না, বাধাগ্রস্ত হয়। দেখবা যে যাদের ঘরের মধ্যে হাবিজাবি বিষয় নিয়ে আউল ফাউল বিষয় নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হচ্ছে, পড়াশোনা নেই, পড়াশোনা করতে পারে না, এনভায়রনমেন্ট নাই তো। এবং এটার তো সুফল তুমি পাইবে নিঃসন্দেহে, অনেক বড় সুফল, তাই না? তো অন্তত পক্ষে ক্ষতির আশঙ্কা করা হলো না। আবার এমনটা বলো না যে উম তাহলে কি আমি অন্যায় করলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আছে কি জানো, যে মানরা মিনকুম মুনকারান ফালে, তুমি যদি অন্যায় কোথাও দেখো তাহলে আগে কি করো বলো তো? অন্যায় করলে আগে কি কি দিয়ে হাত প্রতিহত দিয়ে করবা? প্রতিহত করতে হবে। মানরা মিনকুম মুনকার ফালিয়ুগাইরহু বিয়াদিহি, আগে হাত দিয়ে প্রোটেক্ট করো। দেখতে একজনকে মারতেছে, তুমি যে নিয়ে আগে সামলাও, আগে হাত দিয়ে তারে সরাও এখান থেকে, হ্যাঁ, হাত দিয়ে প্রতিহত করো। তারপরে মুখ যদি দিয়ে। তাতে ফাইনলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, এই যাও যাও যাও, মুখ দিয়ে বলবা। তারপরে যদি তাতেও সম্ভব না হয়, ফাইনলাম ইয়াস্তাতি ফাবি কালবিহি, মানে কি, যদি তাতেও সক্ষম না হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করবা। ইস, মাজলুমের প্রতি তোমার সহানুভূতি থাকবে আর জুলুমকারীর জন্য তোমার ঘৃণা থাকবে। তো মানে নীরবতা মানে এটা উল্টা অপব্যাখ্যা করার দরকার নাই, সুযোগ নাই যে সব জায়গায় আমি নীরব থাকবো। বলছে ফাউল টক, অপ্রয়োজনীয় নীরবতা মানে কি, প্রয়োজনের কথা বলা। তো আমি ক্লাসে এসে কি নীরব থাকবো? এই নীরবতা ইবাদত, এটা দিয়ে কি মূল মেসেজটা কি? মানে ভালো কথা নাকি খারাপ কথা থেকে বিরত থাকা? খারাপ কথা থেকে বিরত থাকা। বলছে যে নীরব থাকো, ভালো কথা বলো, নাইলে কি বলো, নীরব থাকো। ভালো কথা বলো, নাইলে কি থাকো, নীরব থাকো। চমৎকার না বিষয়টা? স্যার আপনার একটা খুতবা দেখছিলাম স্যার অনলাইনে, ইউটিউবে। এই, আপনি কি কিসের খুতবা? খুতবা দেন? না 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 না, কোনটা? ওটা মিলাদুন নবীর উপরে ও একটা আচ্ছা আচ্ছা, দেখছিলাম। বুঝছি। আমি বাড়িতে একবার গেছিলাম, যাওয়ার পর আমার বাড়িতে মসজিদে গেলে আমাদের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান হলে আমারে বলতে বলে, আমিও বলতে থাকি কিছু, বলি আর কি। এই তো ওই ওইখানে একজন ছিল, এটা ও রেকর্ড করে ফেলছিল আর কি। হম, আর ভালো লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ, মিলাদুন নবীর উপরে। মিলাদুন নবী তো মানে নবীর জন্ম, আমি বলছিলাম যে এটার মিলাদুন নবী তো নবীর জন্ম, অনেকে এটা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ছিল করে আর কি। আহ, ঈদ পালন করুক না করুক, কিন্তু ওই শব্দটা নিয়ে কেউ ইয়ে করা উচিত না। মানে মিলাদুন নবী শব্দের অর্থ কি বলো? রাসূলের জন্ম বৃত্তান্ত। পার্ট অফ, তুমি যদি বলো যে আমার একজন বলতেছে যে আরে মিলাদুন নবী লাথি মারো, এরকম একজন কথা বলছে, জানো আমি খুব শক হলাম, দেখলাম যে কত ন্যারো সেন্সে মানুষ চলে। দ্য বার্থ অফ প্রফেট। তো অতএব ওই আমাদের দেশে যেটা মিলাদুন নবী নিয়ে সংশয়, এটা হলো ঈদ বলাটা ঠিক কিনা। ঈদ বলো আর না বলো, দ্য বার্থ অফ প্রফেট, এটা আমাদের জন্য গর্বের, তাই না বলো? ঠিক আছে, ইনশাল্লাহ, বেস্ট অফ লাক। তাহলে আগামী ক্লাসে মানে রাতে হবে, মানে আমার এখানে দিনে হবে। তাহলে তুমি স্যার ওই লিখতেছো? টপিকটার শিট স্যার আমি বেশ খুঁজলাম গ্রুপ 10-এ স্যার, কিন্তু শিটটা পাইনি আমি কোনটা সবগুলা পাও নাই? পিডিএফ। কোনটা কোনটা পাও নাই? বাংলাদেশ ইংরেজি সবকিছুর জন্য যে কমন একটা টপিকের শিট দিয়েছিলেন স্যার। আচ্ছা, গ্রুপ 10-এ আমি একটা কাজ করতেছি, পুরা লেকচারই আজকে দিয়ে দেবো। মানে পুরা ওই যে পুরা লেকচারটা আছে না, যে এই যে এখন যেটা দেখে দিচ্ছি না, পুরাটাই দিয়ে ফেলবো। হ্যাঁ, তোমরা ডাউনলোড করে যত্ন করে ফেলো, হ্যাঁ, কারোর সাথে শেয়ার করো না, নাকি? জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ পড়া স্যার। শেষ, তাই না? ওকে, নাকি? হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফিজ।